তোমাকে বেগ দেবে কেন? বেগ দেওয়ার লোক আছে তোমাদের আছে এরকম? না, আমি কাউকে বেগ দিই না। আমি আগে দিতাম, আগে খুব রাগী ছিলাম, তারপরে দেখলাম যে এটা এনার্জি লস। বেগ দিতে দেখেছি একজনকে, তোমার শিশু শিশু কিশোরীজি। ওরে মা, সাংঘাতিক উনি। শুনেছি না, আমি দেখেছি। ওরে মা, আমাকে কি বেগ কালো গাড়ি পাঠালে চলবে না? না না, আমি বাজাতে গেছি। এই রঙের পাঞ্জাবি চলবে না কেন? ওই ইয়ের অনুষ্ঠানটাতে ওই ওই যে সৌভিক করতো যেটা, আলো আলো ইন্দু অক্সিডেন্ট। আমি সবাইকেই তোমাদের নাম্বার দিচ্ছি, আমি জানি না তোমাদের ফোন করেছে কিনা। তারপরে শিবাও দারুণ বাজিয়েছে। রেকর্ড চলছে। হ্যাঁ, এই এটাকে সরাও। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় বলছি। আমার সাথে আজকে আমার দুজন অত্যন্ত প্রিয় দুই শিল্পী, লোপা, শুভমিতা। আমি ভীষণ খুশি লোপা, শুভমিতা, যে তোমরা তোমাদের এত ব্যস্ততা মধ্যে এসছো। কি বলবো, আমি ভীষণ, তোমার কাছে আসতে গেলে ব্যস্ততা থাকে না, কিছু কিছু মানুষের কাছে ব্যস্ততা রাখতে নেই। থ্যাংক ইউ সো মাচ। না দেখো, এই আড্ডাটা আমরা মানে আমার প্ল্যান হচ্ছে, দেখো তোমাদের সাথে এরকম ভাবে বসে তো আড্ডা মারা হয় না, তোমরা যথেষ্ট ব্যস্ত, আর আমার এদিক ওদিক ঘুরতে হয়। তো এটা একটা বাহানা তোমাদের সাথে বসে আলোচনা করা, প্লাস তোমরা কি ভাবছো আজকের দিনে দাঁড়িয়ে। তোমরা এত বছর ধরে সারা বিশ্ব তোমরা কাঁপিয়েছো, বেঙ্গল তো বটেই, এবং সব জায়গায় ট্যুর করছো। তোমাদের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা, যাতে যারা আগামী দিনে গান বাজনা করার কথা ভাবছে প্রফেশনালি, তাদের একটা রাস্তা দেখানো সব দিক থেকে। এবং আমরা বললে যেটা একটু স্ট্রং মেসেজ যাবে, অন্যরা বললে হয়তো নাও যেতে পারে। তো সেই জন্যই আড্ডাবাজি, এবং আমি এটাকে বলছি সোশিও মিউজিক্যাল আড্ডা, মানে এটা পলিটিক্যাল নয়, সোশিও মিউজিক্যাল। আমাদের সাথে পলিটিক্স এর কোনো সম্পর্ক নেই, আর মিউজিকের সাথে সোসাইটির একটা ডাইরেক্ট যোগাযোগ আছে। আমাদের যতটুকু পলিটিক্স গান বাজনার মধ্যে, সেটা নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু এইসব আমরা বুঝি না। সত্যি কথা, আমাদের ধর্ম কর্ম সব, আমার তো ওই তবলা আর ওই মিউজিক নিয়ে, তোমাদেরও তাই। তো যাই হোক, এই আড্ডাটা এমন ভাবে ফরম্যাটটা ভেবেছি, কারণ সবে শুরু হচ্ছে তো, তোমাদের আইডিয়াও দরকার। সেটা ইন্টারঅ্যাক্টিভ মানে যে এরকম আড্ডা যেন মারছি সেরকমই আড্ডা হবে। এবং মূলত আমি প্রশ্ন করব তোমাদের, আবার তোমাদেরও যদি কিছু প্রশ্ন থাকে আমার জার্নি নিয়ে বা আমার গান বাজনা নিয়ে, সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো, আমিও যতটা পারবো তোমাদের উত্তর দেব। তো আমার প্রথম প্রশ্ন, যেটা আমি সবাইকেই করছি, যে তোমাদের কাছে, আচ্ছা তোমাদের যদি দুজনের একটা প্রশ্নের উত্তর যদি আলাদা হয়, তাহলে আমি খুব খুশি হব। সেম উত্তর দিও না, কন্ট্রাডিকশন হতে পারে। সেম হয় আমরা বলে দেবো সেম, আর যদি আলাদা হয় আমরা বলবো আলাদা আলাদা। আজকে আড্ডা তুমি এক্ষুনি বললে যে তুমি একদমই গোছানো নয়, আর ও অত্যন্ত গোছানো। তো সেইটা উঠে আসবে। আমার ওসিডি আছে, গোছানো মানে কি ওসিডি আমার রীতিমতো। তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো, কারণ এটাও দরকার। অগোছালো যেরকম জীবনে দরকার, আবার খুব গোছানো ব্যাপারটাও দরকার। আমি প্রবীণজিকে দেখেছি কি গোছানো। আমি আপ্পার সাথে, গির্জা দেবীজির সাথে প্রায় 40 বছর সারা বিশ্ব ঘুরেছি। আমি দেখেছি যে ওই একটা কথা আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এটার আমার কাছে প্রকৃত উদাহরণ যদি একটা থাকে, দ্যাট ইজ পদ্ম বিভূষণ ডক্টর গির্জা দেবীজি, যাকে আমি আমার সঙ্গীত গুরু মানি, সঙ্গীত মা মানি আর কি। আমাকে একটা জিনিস বুঝিয়েছেন, যে গান বাজনা করে, রেয়াজ করে, সবকিছু করেও বাড়ি সামলানো যায়। এবং উনি প্রতিদিন, মানে যখন SRF এ ছিলেন, প্রতিদিনের বাজারের হিসেব উনি নিজে দেখতেন, এবং 5 পয়সা কম হলে কেউ বেটা কাহা গেয়া 5 পয়সা কাহা হ্যায়, এরকম। আমার মনে হচ্ছে হিথ্রোতে আমি একবার ইংল্যান্ড থেকে ফিরছি ফেস্টিভ্যাল বাজিয়ে, আমরা আপার খুবই পুতুলের শখ, উনি নিয়ে খালি পুতুল আর ঘড়ি আর একটুখানি ডায়মন্ডস, এই 3টে ওনার শখ। তো চল বেটা, তখন টাইম আছে, আমাদের টার্মিনাল 4 জানা, লন্ডনের হিথ্রো টার্মিনাল 4 খুব ফেমাস, और साउथ एशियन প্রচুর জিনিস পাওয়া যায়। তো বল চল বেটা अभी टाइम है, हम लोग थोड़ा सा পুতুলের দোকানে ঢুকেছি। সেখানে একটা জিনিস, ভীষণ ভালো ভালো পুতুল পাওয়া যায়, দারুণ সফট টয়েস এর তো জায়গা, ইংল্যান্ড তো সফট টয়েস এর জায়গা।
তো যাই হোক, এবার কিনে দেখো একটা জিনিস কিনেছি, 2 পেন্স ছেড়ে দিয়েছি। যখন বেরিয়ে যাচ্ছি, বেটা कितना पैसा है ये? ना तो तू तो पैसा वापस नहीं लिया। अब 2 पेंस के लिए अभी कौन बैठेगा? बेटा 2 पेंस इंडिया रुपी में कितना होता है बेटा? ছাড়তে দিল না। ওই 100 টাকা 120 টাকা না কত তখন একটা হিসেবে চলছিল। जाओ लेके आओ, कितना कष्ट करके तुम लोग तबला बजाते हो, कितना कष्ट करके, क्यों छोड़ेंगे इन लोगों के लिए? क्यों? पैसा छोड़ना नहीं है, कभी नहीं है। ছোট ছোট লেসন যে কত ইম্পর্টেন্ট, উনি ওটাও নজরে রেখেছেন। আমি সেদিন একটা পড়ছিলাম ওই পাতৌদি, নবাব পাতৌদি এবং শর্মিলা ঠাকুর, উনিও কিন্তু ওনার মেয়ে বলছেন যে আমরা ছোটবেলায় যে আমরা যে শর্মিলা ঠাকুর আর পাতৌদি নবাবের ছেলে মেয়ে, আমাদের কখনো বুঝতে দেননি। বাবা প্রত্যেক দিন প্রত্যেকটা ঘরের আলো নিবেছে কিনা, এমনকি টেলিফোনটা লক করে শুতেন, এবং মা প্রতিদিন খাওয়ার পরে মানে ওনাদের যে খানসামা ছিলেন তার সঙ্গে হিসেব নিয়ে বসতেন, কি কি রান্না হলো, কত কি খরচা হলো। মানে এটা কিন্তু ভাবা যায় না। পাতৌদি নবাবের বাড়িও তো মানে অ্যাফ্লুয়েন্সির চূড়ান্ত, সেখানেও এরকম করা হচ্ছে। কিন্তু এই আপ্পা, মানে আমি যাদের সাথে বেশি বাজিয়েছি, আমি তো গানে লাকিলি অনেকের সাথে, মানে ভিন্নের সাথে বাজিয়েছি, গানটা আমি খুব বেশি বাজিয়েছি। মানে গানে আমি জানি না, মানে গানটা আমাকে টেনেছে বেশি, এবং গানটা লাকিলি গানের লোকজন বেশি নিয়ে আমায় বসেছে। ভীমসেনজি বলো, জাসরাজি বলো, ওর গুরু উল্লাসজির সাথে আমি খুব বাজিয়েছি। ইনফ্যাক্ট অদ্ভুত ভাবে আজকে তোমরা দুজনের তো দেখে আমার বেশ একটু পুরোনো দিনের একটু মজা হচ্ছে। আর লোপার কথা আমাকে প্রথম কে বলেছিল জানো? রাজ্য একাডেমির ডিরেক্টর ছিলেন মানস বাবু। মানে ওরকম একটা মানুষ, মানে আমি জানি না, তুমি তো মিট করো না, ওরা তো ছোট, ওরা ছোট, এবং মানুষদার হাত ধরে আমাদের কিন্তু রাজ্য একাডেমিতে আসা। এবং তখন আমি কিন্তু চুটিয়ে অনেকের সাথেই বাজাচ্ছি, এবং গিরিজা দেবীর দৌলতে মেনলি আপ্পা, মনি কাকা এবং আলিদা, উস্তাদ আলী আহমেদ হোসেন খান সাহেব, এই 3 জনের সাথে আমি যোগ সাহেব, এই 4 জন তখন আমি খুব বেশি বাজাচ্ছি। আর এরা রাজ্য একাডেমি তখন দাপাচ্ছে, সেই সুবাদে একটু ভালোবাসা বেশি পেয়েছি। মানস দা হঠাৎ, আমার গিরিজা দেবীর ওয়ার্কশপ চলছে এখানে, 7 দিনের ওয়ার্কশপ ঠুমরি, সেখানে রাঘবের বউ অনিতা, ওরা সব তখন স্টুডেন্ট এসছে, অনেকে ছিল। আমাকে মানুষটা নিয়ে বললো, এই তুই তো সব রকম গান বাজনা শুনিস, বলে একটা মেয়ের গান বাজ শুনিস, আমরা একটা রেকর্ড করেছি, একটা কম্পাইলেশন করেছি। এমনকি লোপা শুনবি, একটু অন্যরকম গাইছে, তুই তো সব রকম গান বাজনা শুনিস, ওর ব্যাপারটা একটু ভাল লাগছে আমার খুব। তারপরে ওই মেয়েটাকে তো কাল্টিভেট করতে হচ্ছে। ওইভাবে তোমাকে আমার প্রথম জানা, আর ওকে জানা হচ্ছে এমনি তো নচি তো ভীষণ ভাবে ওর কথা আমাদের বলেছে, বলে একটা নামাচ্ছি গুরু, বাজারে ফেলছি বোমা। আর নচি আমার ভীষণ কাছে, ভীষণ সব দিক থেকে। মানে আমি ওকে অন রেকর্ড বলতে পারি, উইদাউট, এটা পলিটিক্স নয়, যদি কমপ্লিট একটা মিউজিশিয়ান, মানে এই মেন স্ট্রিম বাংলায় যদি মানে সিঙ্গার সং রাইটার যদি আমি মনে করি কমপ্লিট, তাহলে একটা নাম নচিকেতা চক্রবর্তী আমার কাছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে যে গানটাও গেয়েছে, এখন কি করছে না করছে, কলমটাও এত স্ট্রং, ভালো, আর কম্পোজিশন প্রাইম টাইমে পেয়েছে। এবং নচি তো বলতো, কিন্তু ওর কথা ফার্স্ট আমাকে বলেছিল উল্লাসজি, অদ্ভুত ভাবে ব্যারাকপুর মিউজিক কনফারেন্স, ওই একটাই কনফারেন্স তখন নিখিল কাকুর নামে হতো। তো আমি জিজ্ঞেস করছি কিরকম এসআর, কিরকম আপনার ক্লাস চলছে, এই চলছে। बोले एक लड़की आई है नॉर्थ बंगाल से, बहुत अच्छा गला है, लता जी के जैसा। अरे बोला हाँ लता जी के जैसा, लेकिन क्लासिकल में वो बहुत अच्छा करेगी अगर वो सही रहे। অনেকের নাম বলেছিল, তার মধ্যে সৌমিতা টাক হলো, তারপরে নচির গানটা পড়লো, সব মিলিয়ে তোমরা দুজন না বেশ সুন্দর নাটকীয় ভাবে কানে পড়েছে, নাটকীয় ভাবে এবং সুন্দর ভাবে আমাদের কাছে। আমাদের নামটা তোমার কাছে আছে, বলো এবং যখন ওকে আমি বললাম যে, ওকে প্রথম আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি এরকম একটা চিন্তা ভাবনা করছি যে কাকে, ও তো বললো আমার কারোর সাথে ওর স্টাইল একটা আছে, তো সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু নয়, আমার শত্রু বন্ধু না, কিন্তু কমফোর্টেবল হবে। তো একজন দুজনের নাম বলেছিল, তার মধ্যে তুমি। আমার এটা খুব ভালো হবে যে আমি একটা
আমাকে তো একটা যোগসূত্র পেতে হবে। ঠিকই। আচ্ছা আমাকে তোমরা বলো তো, জাস্ট তোমাকে আমি আলাদা ভাবে জিজ্ঞেস করছি, তোমার কাছে মিউজিকটা কি, মানে গান বাজনাটা কি? আগে একটা মানে যখন শুরু করেছিলাম আমি খুব ছোট বয়সে, তখন আমার মনে হয়েছিল যে ছোট বয়সে খুব বলবো না, আমি একটু বড় বয়সে মানে শিখতে শুরু করেছি খুব ছোট থেকে। আমাদের বাড়ি রবীন্দ্রসঙ্গীত ওরিয়েন্টেড। কিন্তু তারপরে যখন একটু বড় হলাম তখন আমি বুঝলাম যে আমি সবচেয়ে ভালো যদি কিছু পারি সেটা হচ্ছে গানটা গাইতে। আর এটা বুঝলাম যে আমার গলাটা না অন্য 5 জনের থেকে একটু অন্যরকম। আর একটা হচ্ছে এই বাড়িতে যা চলে, যা গান বাজনা হয়, আমার সেগুলো ভালো লাগে না। মনে হয় ওরা যা করছে আমিও তাই করবো কেন, মানে আমি চিরকালই একটু অন্যরকম। তখন একটা মনে হতো যে নিজের পায়ে দাঁড়াবো, গান বাজনাটা সবচেয়ে ভালো পারি, গান বাজনা করবো, দাঁড়াবো, নিজের মতো চলবো, এইটা আমার চিরকালই ছিল। মানে প্রথম থেকে তুমি এটা ভেবেছো গান বাজনাটা করবো প্রফেশনের জন্য? প্রফেশনের জন্য। বাহ, সো অনেস্ট। মানে আমার আর কোনো, আমরা সেটা একেবারেই ভাবিনি। না না, আমি এখান থেকে ওর উত্তর আমার থেকে মানে আলাদা হবে, আমি হ্যাঁ, জানি। আমি একদম প্রথমে সেটা ভেবে। বাট দিস ইজ সো নাইস। হ্যাঁ, লোপাকে নিশ্চয়ই। আমার ভালো লাগে। লাভ ইউ। থ্যাংক ইউ। তা সেটা একটা ছিল। কিন্তু এখন যে জায়গাটায় দাঁড়িয়েছে, এখন গান বাজনাটা আমার বাঁচার জায়গা। এখন গান বাজনা শুনতে, গান গাইতে এখন আর মনে হয় যে এটা আমার নিজের জায়গা। এবং এখন ভীষণভাবে রিয়েলাইজ করি এটা একটা স্পিরিচুয়াল জায়গায় আমাকে নিয়ে যায় গান বাজনাটা। এখন আমার মানে গান বাজনার জন্য এটা মানুষ হয়তো হাসবে, তোমরা হাসতে পারো, আমার গান বাজনার জন্য আমার মনে হয় আমার নেক্সট একটা বার্থ দরকার, আর একটা বার্থ দরকার, যাতে আমি আরো গান বাজনা করি। আমার যেটা এই জন্মে হলো না, আমি সেটা পরের জন্মে। তোমার কি হলো না বলে মনে হয়? আমার যতটা শেখার দরকার ছিল আমি ততটা শিখলাম না। কি মানে দেখো, শেখার তো অনেক জনরাস আছে। ধরো তুমি তো প্রিডমিনেন্টলি, আমি যতদূর জানি প্রিডমিনেন্টলি তুমি রবি ঠাকুরের গান শিখেছো বেশি। আমি তো ক্লাসিক্যাল শিখেছো। আমি অরুণ ভাদুরীর কাছে শিখেছি। হ্যাঁ, অরুণ দা তোমার। আমি সুকুমার মিত্রর কাছে শিখেছি অনেকদিন। এই দুজনেই আমাকে প্রায় ঠেলে আমার এই নতুন গান বাজনার দিকে পাঠিয়েছেন। এইটাও কিন্তু আমি খুব লাকি যে ক্লাসিক্যাল জগতের এবং দুজন মানুষ, তারা আমাকে বুঝতে পেরেছিলেন যে এ একটু অন্যরকম কিছু কাজ করতে চায়। তখন সমীর চট্টোপাধ্যায়, আমি যার কাছে বড় হয়েছি বলা যায়, আমার মা বাবা সবকিছু তিনি গান বাজনার মানে গানে সুর করা বা লেখাটা করেন, মানে সুর করেন কিন্তু আমার জন্য, আমার কথা ভেবে। তা দুজনে মিলে একসঙ্গে, আমাদের বয়সের ডিফারেন্স প্রচুর, 38 বছরের তফাৎ ছিল বয়সে, কিন্তু আমরা দুজনে কিন্তু বন্ধু। কাকা চলে গেছে আজকে, কিন্তু আমরা দুজনে এমন বন্ধু ছিলাম। 38 বছরের তফাৎ, কিন্তু তফাৎ গান বাজনাটা শুরু একসাথে। আমিও মিট করেছি অন্য মানুষ। আর সবচেয়ে বড় কথা, কিছু জীবনে কিছু পাওয়ার কিছু ছিল, মানে শুধু সৃষ্টির আনন্দে সৃষ্টি করতে ভালোবাসতাম। আর আমি ঠিক তার উল্টো, আমি যখন কিছু করব বাবা কিছু পেতে হবে। কিন্তু এখন এই সময় এসে আমার দুই গুরু, বিশেষ করে অরুণ ভাদুরী এবং সুকুমার মিত্র, মানে মাস্টারমশাই বলতাম আমি দুজনকেই। মানে এরকমও হয়েছে যে আমি তখন রাজ্য সঙ্গীতে গান গাই, আমি আমার চড়া নিয়ে চিরকালই প্রবলেম, এটা যত না গলার প্রবলেম তার থেকেও মেন্টাল প্রবলেম বেশি, মানসিক। মাস্টারমশাই হচ্ছে না, এটা গাও, হয়ে যাচ্ছে, আলাম হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না। আর আমি ওরকম ছিলাম, আপনি বুঝতে পারছেন না, পার্সোনালিটিটা একটু অন্যরকম তো, আপনি বুঝতে পারছেন, তখন হচ্ছে কি করে বুঝবো বলতো, তুই কি পাচ্ছিস না। আর আপনি আমার একটা প্রোগ্রামে চলুন। আমি টেনে নিয়ে গিয়েছিলাম মানে পণ্ডিত অরুণ ভাদুরীকে শিশির মঞ্চে, এবং তিনি গিয়েছিলেন। এবং তারপরে ওই আমার মনে আছে গানটাও, আমি ওখানে গিয়েছিলাম, আবার আসবো ফিরে। হ্যাঁ, আবার আসবো বাংলার খেতমার। উনি ওই রেওয়াজ দিয়ে আমাকে সারগম দিয়ে এইভাবে করো, গলাটা এইভাবে থ্রো করো, এইভাবেই করো, করতে করতে উনি ওখানে, কিন্তু আমি টেনে নিয়ে গিয়েছিলাম। আর একজন হচ্ছেন, আমি এটাও বোধহয় জানো না, আমি রেডিওতে ভজনের বিহাই।
ও তাই? ভজন আর রবীন্দ্রসঙ্গীত দুটো রবীন্দ্রসঙ্গীত তুমি মায়াদি তাহলে তুমি অনেক না। ভজন জানো। হ্যাঁ জানি তো, মানে রবীন্দ্রসঙ্গীত কার কাছে শিখেছো? রবীন্দ্রসঙ্গীত আমি প্রথম বাবার কাছে শিখেছি। আচ্ছা। আমাদের বাড়ি তো পুরো রবীন্দ্র, আমার বাবা জেঠিমা সবাই রবীন্দ্র। আমার দিদি কিন্তু সুখেন্দু গোস্বামীর ছাত্রী। বাহ, দারুণ, আমার খুব প্রিয়। হ্যাঁ। তা সেই শিখেছিলাম, তারপরে গীতবিতানে শিখেছি বহুদিন। মায়াদি? না, মায়াদি না, গীতবিতান মানে আমাদের ও, প্রণব আমাদের- বিশ্বাস ছিলেন আমাদের প্রিন্সিপাল, বুঝতে পেরেছি। নিহারদা ছিলেন। তখন আমরা ছোট, আমি ওখানে পাশ করেছি, 15 বছর বয়সে পাশ করে গেছি। তারপরে সুভাষ চৌধুরীর কাছে অনেকদিন শিখেছি। রাজ্য সঙ্গীত একাডেমিতে সুবিনয় রায়, অরবিন্দ বিশ্বাস এদের কাছে শিখেছি রবীন্দ্রসঙ্গীত। আর বাকি সুকুমার মিত্রর কাছে গেলাম, মাস্টারমশাই বললেন রাজ্য সঙ্গীত একাডেমির যখন কম্পিটিশন হচ্ছে, যে আমি তো খুব নজরুল গীতি গিয়ে দিলাম, নীলাম্বরী শাড়ি পরি আর যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে। গাওয়ার পর আমার সঙ্গে যে গাইছে দুজনেরই নাম মানে নাম এক হচ্ছে বৈশাখী চৌধুরী, আর এক হচ্ছে মনোময় ভট্টাচার্য। দুজনে ফার্স্ট হলো, আমি সেকেন্ড হলাম। বৈশাখী হচ্ছে আমাদের হ্যাঁ গগাইয়ের হ্যাঁ ওয়াইফ, আমার ভীষণ প্রিয় আর্টিস্ট। আর বৈশাখী কিন্তু আমার বন্ধু। আচ্ছা, মানে আমি গগাইয়ের হাত দিয়ে, গগাই মানে হ্যাঁ। আমাদের প্রতীক চৌধুরী আমাদের হ্যাঁ। অত্যন্ত প্রিয় বন্ধু ছিল, এইবারে- ছিল বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের very sad. ভেরি Very স্যাড, sad. ভেরি স্যাড। আর তারপরে বৈশাখীও যে অত্যন্ত বৈশাখী ভালো, দারুণ। দারুণ একটা ও artist। বৈশাখী যে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে দুটো গান, আমরা যেই ওই অ্যালবাম ক্যাসেটটা। গুলোর কথা তুমি বলছো, হুম। দুটো গানও গেয়েছিল, সেই যে কি অসাধারণ বলার ভীষণ নয়। ভালো গায়। তা যাই হোক, তখন আওয়াজটা খুব মাস্টারমশাই ভালো। আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ, সুকুমার একটু মিত্র। প্রতিমাদি ঘাসা হ্যাঁ হ্যাঁ একটা ব্যাপার ছিল ওর আওয়াজটা খুব মধ্যে। ভালো। আমার সুকুমার মিত্র বেরিয়ে আসছেন যখন, সেকেন্ড হয়েছি আমি, আমার তো কিছুতে কিছু এসেছে, সেকেন্ড হয়েছি মানে চিন্তা ভাবনার বাইরে। তা আমাকে বললেন তুমি কোথায় গান শেখো? আমি বললাম এরকম রীতা রায়, তখন রীতাদির কাছে, রীতা রায়ের কাছে শেখো। আচ্ছা, রীতা রায়ের কাছে শেখো। নজরুল গীতি কোথায় শেখো? আর আমি শিখি না। বললো এই দুটো গান কোথা থেকে পেলে? আর আমার বাবার অফিসে ধীরেন্দ্রচন্দ্র মিত্র গাইতে এসেছিলেন, সেই ক্যাসেটটা ছিল, হ্যাঁ। সেখান থেকে যেটা যেটা পারবো যতটুকু ততটুকু কাকা ঠিক করে দিয়েছে, আমি গিয়েছি। তুমি আমার কাছে গান শিখতে এসো। মানে বাহ, এইভাবে মাস্টারমশাইকে পাওয়া। ভজন গাইবো, আসলে এই শক্ত কাজ আমার হবে না। মানে এরা আমাকে নষ্ট করেছেন না আমাকে আদর করেছেন আমি জানি না। ঠিক আছে বস, আমি ঠিক করে দিচ্ছি। গানের সুর বদলে দিতেন, ভজনের সুর বদলে দিতেন আমার মতো করে, সহজ করে। একটা ভজন। না না, এরকম করো না, এরকম করে না, লজ্জা কিন্তু পাবো। তোমার কাছে ভজন অনেক আছে, আমি যাবো তোমার কাছে। না, এই সে চুপ কর। না, না। সে পরে যাবে, চুপ কিন্তু কর। ভজনের কালেকশন না, না, এক দু লাইন গাও না। কেউ কিছু মনে করিস না, গিয়ে ফেলছি সবার সামনে। খুব তুমি বললে বলে, কিন্তু সচরাচর গাই না। এটা কি তুমি থ্রেটন করে গাইবে? ভালোবেসে বলছি, ইনশাআল্লাহ। শ্রদ্ধা নিয়ে বলছি। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম অতি কঞ্জলোচন কঞ্জ মুখ পর কঞ্জ পদ কঞ্জারুণম শ্রীরামচন্দ্র কৃপালু। বাহ, এটা মাস্টারমশাই কিন্তু আমার জন্য সুর করে দিয়েছিলেন। আমি একটা অন্য আমি যেটা কিছু জানি ছিল। অন্য সুর। হ্যাঁ, অন্য সুর। তুমি কি জানো? এই যে প্রচলিতটা বোধ, এটা বোধহয় সবাই জানে। গাও। শ্রী রামচন্দ্র কৃপালু ভজো মন হরণ ভব ভয় দারুণম শ্রীরাম। আর আমার জন্য দা খেয়াল করে সোজা খাড়া খাড়া সুরের করা। না না না, সেটা না, কিন্তু আমার এটা প্রশ্ন ছিল যে তুমি যাদের কাছে শিখেছো, স্পেশালি অরুণদা আমার অত্যন্ত প্রিয়, এবং তারপরে সুকুমার কাকু, এদের কাছে শেখা মানে তো গলার একটা হারকাত, এগুলো এক্সপেক্টেড। কিন্তু তুমি তারপরে যে গান বাজনা করেছো সেটা তোমার স্টাইল হয়ে গেছে, সেখানে কিন্তু ক্লাসিক্যাল সেকশনটা একটু ব্যাক সিটে আছে বলে আমার মনে হয়। মানে তো সেটা কি তুমি পারপাসলি করেছো? আমার গানগুলো যিনি করেছেন তিনি কিন্তু সেতার বাজাতেন।
তিনি পুরোপুরি ক্লাসিক্যাল জগতের মানুষ, কিন্তু তিনি নাটকের সঙ্গে ছিলেন বলে ওই একটা সব মিলিয়ে মিশিয়ে এসেছে। এবং এটা আমি পারপাসফুলি করেছি, কারণ আমার মনে হয়েছিল যে সবকিছুর থেকে একটা আলাদা কিছু করবো, নতুন কিছু করবো, একটা নতুন কিছু করবো। মানে এটা আমার ভিতরে ভিতরে হতো, কিন্তু তখন তো কোথায় সুমনদা, কোথায় কি, ওই মহিনের ঘোড়াগুলি শুনেছি খানিকটা, কাকার কাছেই শুনেছি রেকর্ডে। কিন্তু তারপরে যখন সুমনদা এলেন তখন মনে হলো না, তো আটকানো যায় না, এবার তো করতেই হবে কিছু একটা। কিন্তু এইটাতে আমাকে খুব সাহায্য করেছেন আমার গুরুরা। মানে আমার এই দুই গুরু, সুভাষ চৌধুরী, সুভাষদা তো ওরকম গোঁড়া, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে ভয়ঙ্কর গোঁড়া ছিলেন। আমাকে শেখালেন, ঠিক আছে যা দূরদর্শনে, ঠিক শুনেছেন আমি যে গান গেছি, হ্যাঁ রে তোকে যে এত করে শেখালাম, তুই ঠিক নিজের মতো করে গেলি। মানে আমি যে ইচ্ছা করে গিয়েছি নিজের মতো করে, হয়ে গেছে আমার যে, মানে আর সেটা না আমার এখনো ওইভাবেই চলে। পরে মনে হলো যে আমার এটার মধ্যে বোধহয় আমার একটা কিছু আইডেন্টিটি রয়েছে, যে এটার মধ্যে একটা আমি আছি, এইটাকে বোধহয় আমার নারিশ করা উচিত। কিন্তু হ্যাঁ, মানে এই হারকাতের জায়গা বা শিক্ষার জায়গা, এই যে বললাম না যে আমার আর একটা জন্মানোর ইচ্ছে, আমি ওইগুলো না তখন আমি খুব দুষ্টু ছিলাম ছোটবেলার থেকে, এখনো না খেটে যা করা যায় সেটা ভাবি, তা তখন ওইগুলো খাটিনি। এখন আমি সেটা রিগ্রেট করি যে আমার এইগুলো করা উচিত ছিল। যা পেয়েছি সেটা সঙ্গীত আমায় দিয়েছি, ঈশ্বর আমাকে দিয়েছে, সেটা সম্পূর্ণ মানে অন্য জায়গার দান। এটার মধ্যে আমি কতটুকু করেছি সেটা আমার খুব সন্দেহ আছে। এই জন্যই মনে হয় যে এরপর আমার কিছু করার দরকার। হ্যাঁ, তোমার কাছে মিউজিক কি? ও তো ওর কথা বললো। আমার কাছে মিউজিক তো একটা অভ্যেস, ওয়ে অফ লাইফ। কারণ ছোটবেলায় বাবা প্রথম গুরু ছিলেন। বাবা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকেরই লোক ছিলেন, নাম ছিল না, কিন্তু পণ্ডিত মানুষ ছিলেন। কার কাছে শিখেছেন? উনি শিখেছিলেন ওই সুখেন্দু গোস্বামী, তারাপদ চক্রবর্তী, আর লাস্ট হচ্ছেন বেনারস ঘরানার 26 বছর, লাস্ট 26 বছর শিখেছেন। আমরা উস্তাদ দাদু বলতাম। তো ওনার কাছে শিখেছিলেন পণ্ডিত বিষ্ণু সেবক মিশ্র। আচ্ছা, ওনার কাছে শিখেছিলেন। তো উনি ঘুরে ঘুরে, আমার বাবা 14 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন গান শিখবেন বলে। বিভিন্ন জায়গায় ঘুরে 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 কোথাও ভারত সেবাশ্রমে থেকে অমুক করে তমুক করে শিখেছিলেন। তো যাই হোক, তো ছোটবেলা দেখতাম যে বাবা সকালবেলা উঠে তানপুরা নিয়ে রেয়াজ করছেন, তারপরে বাড়িতে ছাত্রছাত্রী আসছে, ক্লাস হচ্ছে, বা বাবা টিউশনে বেরোচ্ছেন। আর মা বাবার ছাত্রী ছিলেন বিয়ের আগে, তারপরে বিয়ে হয়েছে। মা তো স্কুলে পড়াতেন, ইতিহাসের টিচার ছিলেন হায়ার সেকেন্ডারি স্কুলে, সেই স্কুলেই আমরাও পড়াশোনা করেছি। মা আমরা খুব ছোট থেকে দেখতাম যে ঠিক ওই 8:30 9টার মধ্যে আমাদের খাইয়ে টাইয়ে আমাদের একটু ওই পুতুল টুতুল খেলনাপাতি দিয়ে বসে, তখন মা তানপুরা নিয়ে বসতেন। তো গান বাজনাটা আমাদের কাছে ছিল যে নাওয়া খাওয়া পড়াশুনোর মতন, গান বাজনাটা বোধহয় করতেই হয়, মানে এটা জীবনের অঙ্গ। হ্যাঁ, জীবনের একটা ওয়ে অফ লাইফ। গান বাজনাটা করতে হয় না, গান বাজনাটা শিখতে হয়, শিখেই করতে হয়। তো কখনো সত্যি ভাবিনি যে, কারণ বাবাও যেহেতু প্রফেশনালি সাকসেসফুল একটা মানুষ ছিলেন না, কিন্তু বাবার ছাত্রছাত্রীরা আবার রেডিওতে গাইছেন, অমুক গাইছেন, আমরা দেখেছি। আর তখন ছাত্রছাত্রীরা প্রচুর সিরিয়াস ছিল, আমি দেখি। তারা সারাক্ষণ রেয়াজ করতেন, আমাদের বাড়িতে বসে কমিউনিটি প্র্যাকটিস হচ্ছে, রেয়াজ হচ্ছে, রেডিওতে গান হচ্ছে, বাবা চালালেন, কি কি ভুল ত্রুটি হলো পরে বললেন, সেসব আলোচনার মধ্যে থাকছি, মানে সবকিছুর সঙ্গে সঙ্গেই গানটা চলছে। ইটস নট এ ডিফারেন্ট থিং। তো ওই জন্য কখনো ভাবেনি যে প্রফেশনালি সাকসেসফুল হব। আর যেহেতু মা আর বাবা, মাও যদিও গান বাজনা করতেন, কিন্তু মায়ের মেইন প্রফেশনটা ছিল টিচিং। তো মা খুব ভয় পেতেন যে যদি গান বাজনা করে কিছু জীবনে দাঁড়াতে না পারে, পড়াশোনাটা করতেই হবে। যেহেতু তোমার বাবা প্রফেশন করেননি, উনি আলটিমেটলি প্রফেশন কিসে করলেন? না, বাবা গানই শেখাতেন। ওইটাই প্রফেশন, শিক্ষক। হ্যাঁ, সেটা একটা প্রফেশন। প্রচুর ছাত্রছাত্রী ছিল, কিন্তু ওই যে নাম ডাকওয়ালা ওরকম নয়। হ্যাঁ, তো সে মার একটুখানি ওই ছিল আর কি, একটু অসিলেট করতেন, ঠিক হবে কি ঠিক হবে, সেটা তো হ্যাঁ আমাদের মধ্যে এখনো আছে সেটা। হ্যাঁ, আমার বাবা তো চাননি যে আমি গান বাজনা করি, মানে প্রফেশন
হ্যাঁ। ভিসা গান, কেন? মানে ঘুরবে ঘুরে বাবা, সে ভয়ঙ্কর দিন গেছে আমার। হ্যাঁ। তখন মা বলতেন দেখো লেখাপড়াটা করতেই হবে, পাশাপাশি গানটাও আসলে বাড়িতে ক্লাসে আমি বহুক্ষণ চুপ করে বসে থাকতাম ছোট্ট থেকে। তখন বাবা মায়ের মনে হচ্ছিল যে নড়ে না চড়ে না, চুপ করে বসে থাকে। তারপরে আমার 3.5 বছর আমার বড় মাসির কাছে সেটা ক্যাসেট ছিল, সব তো এখন চলে গেছে। আমার যখন 3.5 বছর বয়স, তখন আমি একটা ল্যাভেন্ডার ডিউ পাউডারের কৌটুকে নাকি তানপুরা করে মালকোষ গাইছিলাম বাবার, যেটা শেখায়। অপূর্ব না? এগুলো তো তখন ভীষণ- মা বাবার খেয়াল হলো যে একে তো তাহলে সিরিয়াসলি নিয়ে বসতে হবে, শেখাতে হবে। ওই আমার বাবার কাছে শেখা শুরু হলো। তারপরে ওই 18 বছর পর্যন্ত বাবার কাছে, হাই সেকেন্ডারির পরে কলকাতায় এলাম। বাবা বললেন তোমার একটু বড় স্ফিয়ারে শেখা উচিত। সঙ্গীত রিসার্চ একাডেমিতে পরীক্ষা দিলাম, চান্স পেলাম। তারপরে উল্লাসজির কাছে মধ্যিখানে কিছুদিন আবার ওই, তখন আবার এসআরএ থেকে স্কলারশিপ দিত, তখন পড়াশোনা করতে দিত না, না, বন্ধ তোমাকে বন্ধ। সব আমার তখন মাস্টার্স এর 1 বছর বাকি, ও। তোমাকে স্কলারশিপ এসআরএ ছাড়তে হলো। তখন কিছুদিন অনিরুদ্ধদার কাছে শিখলাম, হুম। অনিরুদ্ধ ভট্টাচার্য। হ্যাঁ, তারপরে আবার আমাদের গুরুজি, খুব কাছের বন্ধু, খুব হ্যাঁ, হ্যাঁ, knowledgeable ভীষণ ভালো, খুব ভালো কিরানা লিখেছে। স্টাইলে হ্যাঁ, গায়। অন্য স্টাইল, বাট কিন্তু তারপরে গুরুজি আমাকে ভীষণ ভালোবাসতেন, গুরুজি গুরুমা। আমি অনেকদিন পরে তখন আবার গুরুজিকে বলছেন, গুরুজি আমি কি প্রাইভেটলি শিখতে পারি, এসআরএ কি পারমিশন দেবে? তখন এসআরএ পারমিশন দিত না। তখন গুরুজি বলে ঠিক আছে, আমি তোমার জন্য অফিসে কথা বলবো। তখন আমি টুকটাক বাংলা গান গাই একটু একটু। তো ওইখানে আমাদের দুজনের গুরুজি ভীষণ এনকারেজ করতে, মানে গানাই হ্যাঁ। ও তোমাদের তখন কেসারিতে দেখা হয়েছে? না, তখন না না, দেখা হয়নি। আমিও তো প্রাইভেটলি শিখতাম। হ্যাঁ, আমি বহুদিন এসআরএ স্টুডেন্ট ছিলাম, না, আমার এবার প্রায় আমি- মাস্টার্স পর্যন্ত, মাস্টার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত। হ্যাঁ। তারপরে তো আমাকে আমার যেমন মাধ্যমিকের পর থেকেই আমার ইচ্ছে ছিল পড়াশোনাটা বন্ধ করে দেবো। বাহ, আর কাকা আমাকে ভালো তো। ধরে যে তুই হায়ার সেকেন্ডারিটা পড়ে নে, হুম, তারপরে তো দেখা যাবে, যা করবি করবি। হায়ার সেকেন্ডারি কি পড়বো, কোনটা সবচেয়ে কম পড়ায়, শোন না সায়েন্স নে, সায়েন্সে না তুই বুঝে যাবি, শুধু কেমিস্ট্রিটা তোকে একটু পড়তে হবে, বাকি তুই অন্যগুলো তুই পেরে যাবি। আমি পিওর সায়েন্স নিয়ে পড়লাম হায়ার সেকেন্ডারি। তারপরে বললাম আর তো আমি পড়বোই না। বলো তুই এক কাজ কর, তুই যে ভালোবাসিস, কবিতা ভালোবাসিস, বাংলা নিয়ে নাটক পড়। ভালোবাসিস, তুই বাংলা নিয়ে পড়। করতে করতে ইয়েতে গিয়ে, এমএতে গিয়ে আমি তখন রাজ্য সঙ্গীতের স্কলারশিপটাও পেয়ে গেলাম। আর আমি কিছুতেই পড়বো না, মানে আমাকে শিখতেই হবে, কারণ আমি যেহেতু একটু লেটে শুরু করেছি হুম, হুম। আর খুব ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, কিন্তু সেটা বুঝে গিয়েছিলাম যে ওইটাতে আমার চলবে না, মানে আমাকে শিখতে হবে ঠিকঠাক তো করে। তোমার এই যে ক্লাসিক্যাল শেখা উল্লাসজির কাছে, অনিরুদ্ধ ভাইয়ের কাছে, তো তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে তুমি প্রিডমিনেন্টলি ক্লাসিক্যাল জগতের একজন মানুষ, কিন্তু তোমার নাম হলো একেবারেই অন্য একটা স্পিয়ারে। এই ট্রানজিশনটা আমি জানতে চাই, এবং আমার শ্রোতারাও নিশ্চয়ই জানতে চাইবে যে তুমি প্রিডমিনেন্টলি তখন ভালো গাইছো। এবং আমি তো বললাম না, উল্লাসজির কাছ থেকে শুনছি, অনেকের কাছ থেকেই, আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছি যে এই মেয়েটি ভালো গাইছে। তারপরে দেখলাম হঠাৎ আমাদের বন্ধু আর নচিকেতা আমাদের তোমাকে প্রেজেন্ট করলো হ্যাঁ। অদ্ভুত একটা দারুণ গান দিয়ে, ঘরে ঘরে যেটা পৌঁছে গেল, সেটা তো শুনবো একটুখানি এক ঝলক। কিন্তু এটা এই হঠাৎ তুমি, তোমার মধ্যে এটা কি, কেন এই চিন্তাটা এলো যে ক্লাসিক্যাল ঠিক আছে কিন্তু আমাকে অন্য কিছু করতে হবে? এটার জন্য না আমার মা অনেকটা দায়ী। কারণ মা, বাবা যেমন খেয়াল গান সমানে সেটাই হচ্ছে। মা কিন্তু ছোটবেলা থেকে ওই যে সঙ্গীত শিক্ষার আসর হতো, খাতা পেন নিয়ে বসো শেখো, মহালয়ার শোনো, এবং মহালয়া শেষ হলো মা এবার হারমোনিয়াম নিয়ে মহালয়ার গানগুলো, নজরুল গীতি তোলো, শেখো, আধুনিক শোনো। এবং বাবা বাড়ির থেকে টিউশনিতে বেরিয়ে গেলেই আমি আর আমার দিদি রেডিও সিলন, নেপাল খুলে হিন্দি গান, চুটিয়ে হিন্দি গান আমি তো শোনা। হিন্দির আচ্ছা। জন্য প্রচুর তারপরে মারও কলকাতায় খেয়েছি। চলে এলাম মামা বাড়ি, সেখানে লং প্লেইং রেকর্ড ছিল, সেই নাজিয়া হাসান থেকে শুরু করে সমস্ত শুনেছি। তো তো ওদিকে আমি বুঝতে পারলাম আমার একটা অ্যাফিনিটি আছে ভীষণ ওই মিউজিকটার প্রতি। তখন আর মাও খুব চাইতেন যে ও যখন এটা গায় ও করুক। এবারে মায়ের উদ্যোগে আমি তখন অনার্স পড়ি বোধহয়, হ্যাঁ, মা বললেন একটা চল, আমি যাচ্ছি কলকাতায়, আমার ছুটি আছে এখন, গরমের ছুটি নাকি, একটা তুই, তখন আমি প্রতিমা ব্যানার্জি, লতা মঙ্গেশকর বাংলা গান ওগুলো তুলি। তো বললো একটা ডেমো ক্যাসেট, সেই ডেমো ক্যাসেট সোপ্রানো স্টুডিওতে হলো, ইন্দ্রনীল রেকর্ড করলো, একটা ডেমো ক্যাসেট হলো। এইবারে আমার মামা বাড়ির সঙ্গে সামহাও নচিদাদের বাড়ির কানেকশন ছিল, ওই একই হাউজিং এর সেটে থাকতেন, চিনতেন। তো মামা বাড়ির হাত দিয়ে ওই ক্যাসেট নচিদার কাছে পৌঁছে। এবার আমার না
কোনো ঠিক লাগাওটা নেই, মানে আমার পিআর লেভেল খুব খারাপ। ফোন নাম্বার নিয়ে মা এবারে মালদা থেকে এসো, মা তো স্কুল খুলে গেছে, মা চলে গেছেন, তুই ফোন করেছিলি, নচিকেতাকে ফোন করেছিলি? না না করিনি, করবো দিয়ে একবার করেছি। করে তখন নচিদা বললেন যে হ্যাঁ আমি আপনার গান শুনলাম, তখন আপনি শুনলাম, তখন একটা ওই টিভি চ্যানেলের কথা বললেন একটা, সেখানে একটা কম্পিটিশন হচ্ছে, আমি চাইছি ওই তপন বসু, তখন দা বেঁচে, তপন বসু, তপনও কি হ্যাঁ ভালো, তপন বসুর নাম্বার দিচ্ছি, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে ওখানে করুন। তখনও জানি না নচিদা ওটাতে অ্যাঙ্কার করবেন এটসেট্রা, কিচ্ছু জানি না। পরে শুনলাম ওই ক্যাসেট নচিদার বাড়িতে এমনি পড়েছিল, মানে সবই ডেস্টাইন্ড আর কি। এবারে নচিদার মেয়েকে মানটিকে ঘুম পাড়াতে গিয়ে একবার বৌদি আমার ক্যাসেটটা চালিয়েছিলেন, তখন ওই গানটা গেছিলেন বাঁশবাগানের মাথার উপর। ওইটা শুনে নচিদার মনে হচ্ছিল এই গলাটা তো বেশ ভালো, তো তখন ওই আমাকে বললেন ওইখানে যাও। তো ওই সা থেকে সা অনুষ্ঠানে নচিদা অ্যাঙ্কার, তখন অনেক রকম গান গাইতে, প্রথমটা আমাদের থাকতো ওন চয়েস, তারপরে একটা রাগাশ্রয়ী গান থাকতো, তারপরে একটা তাল বদলে দিত সেটা থাকতো, তারপরে একটা সুর দিয়ে দিল, গানটা ধরলাম, সব মিউজিক অফ হয়ে গেল, আবার যখন ফিরে এলাম সেটা, ওইগুলো সব ছিল তখন। আর গির্জা দেবী অনিন্দ দাস সব জাজ থাকতেন, শিপ্রাদি এই সমস্ত জাজ থাকতেন। আর তখন হিন্দি গান, অনেক রকম গান শুনতে শুনতে তখন নচিদা ডিক্লেয়ার করলেন যে এখান থেকে যে চ্যাম্পিয়ন হবে তার জন্য আমি গান করব, এবং তাল অডিও তো তখন বেরোলো। তো ওই চলে গেল, মানে সাঁঝবেলার গান প্রথম ক্যাসেটটা সুপার ফ্লপ, হ্যাঁ দ্বিতীয় ক্যাসেটে হচ্ছে প্রথম অ্যালবামটা কি নচিরই শুট ছিল? না নচিদাই করলেন আমার আর মৌ সুলতানা, মৌয়ের 4টে গান, আমার 4টে গান, খুব ভালো গাইতো। এবং সেটা লোকে, আর ক্যাসেট কাভারটা কি ছিল, নচিদা এরকম করে ওপরে, আমি একদিকে, মৌ একদিকে বসে আছি, আর তখন নচিদার, আর তখন তখন অ্যালবামের জন্য আলাদা করে ছবি শুট হতো। এবার লোকে ভেবেছে ওটা নচিদার অ্যালবাম, এবার আমাদের গান শুনে লোকে অনেক সময় ছুঁড়ে ফেলেও দিয়ে গেছে, কি ক্যাসেট দিয়েছে, না তো নচিকেতার গান নেই। কিন্তু পরে তারপরে নচিদা বললেন তোকে ইন্ডাস্ট্রিতে আসতেই হবে, আমি আবার গান তৈরি করবো তোর জন্য। সেই সাঁঝবেলা হলো, তো সেই সাঁঝবেলা আস্তে আস্তে মানুষের কাছে বললাম গাই তো ভালো গানটা শুনে সাঁঝবেলার সে গান, মন পায় একা উজান, সুরে সুরে যায় তটভূমি, সুরে সুরে যায় তটভূমি, হবে স্বপ্নের উপাদান, শুনে সাঁঝবেলার সে গান, মন পায় একা উজান। নচির আরেকটা গান আমার ভীষণ পছন্দের, আরে বলো না, আরে সূর্যটা, যেভাবেই তুমি আকাশ দেখো, সকাল দেখো, সূর্যটা। তুমি আর একটা গান শোনোনি, সেটা নচিদা কেন যে ওকে রেকর্ড করতে দেয়নি সেটা আমি জানি না, ওটা জীবনের, আমার জীবনের একটা দুঃখ, ওটা করে ফেলবো, দাঁড়াও। হ্যাঁ ওটা এবার তুই লেগে পড়। আরে কতদিন ধরে লেগে আছি, কিছুতেই আমাকে সঙ্গে নিয়ে, সত্যি কথা। ওই গানটা একটু গাও না, জাস্ট এক লাইন, ওটা আমার ভীষণ। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। জয় হোক নচি, জয় হোক নচি, জয় হোক শুভমিতা। শুভমিতা তো অফকোর্স। কিন্তু আমি সবসময় এটা বিলিভ করি লোপা, যে যেখান থেকে শুরু হয় পুরো ব্যাপারটা, তাকে আগে সম্মান দেওয়া উচিত। এটা কেন যে আমাদের এখানে হয় না ভগবান জানে, মানে এটা প্রথম তো ওইখান থেকে শুরু হয়, যে চিন্তা, এই গানটা চিন্তা যেখান থেকে শুরু হচ্ছে, ওই জায়গাটায় আর কি,
মানে যেখান থেকে না, ভ্রূণ এটা প্রতিষ্ঠা কিন্তু- হচ্ছে, হ্যাঁ সেটা তারপরে আমি তুমি তার কিন্তু- জন্ম দিচ্ছ, হুম। তুমি তো মা অফকোর্স, কিন্তু না যেখান আমি থেকে কিন্তু শুরু এটা হচ্ছে, চেষ্টা করি। দেখ আজকে আমি লোপামুদ্রা মিত্র, সমীর চট্টোপাধ্যায়কে কজন চেনেন? অফকোর্স হ্যাঁ, অফকোর্স, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে নাম বলি, প্রতিটা মুহূর্তে। কিন্তু এত বছর হয়ে আনফরচুনেটলি গেল। তুমি সেইভাবে তোমার বরের নামটা বলো না। আমার বর তো বরই বর তো বর বর। বিখ্যাত, বর তো জনপ্রিয়, বর যে তো যেভাবেই বিখ্যাত হোক, লোক। হ্যাঁ। না, বর- আর আমাদের এটা দেখো একটা বর, ছিল- দেখো এখানে আমি সত্যি কথা, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন প্রোগ্রামটার নাম, হুম, এখানে একটা ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলা হুম, দরকার, হুম। নাহলে তো লোকের কিছু পৌঁছবে না। বর তো বরই ঠিক আছে, কিন্তু বর, কিন্তু আমরা কিন্তু বরকে প্রথম জেনেছি এগেন থ্রু ইউ। সেটা হ্যাঁ, তোমার বর ডেফিনেটলি না, না না। মানলে ওকে কোথাও তো না না পাবো। নিশ্চয়ই, মানে কেন বলছি ধরবো। যে জয়, এটা আমাদের একটা, আমরা যখন বিয়ে করেছি তখন তো জয় জয় ছিল না, তখন জয় আমার সঙ্গে গিটার বাজাতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার তারপরে জয় আমার একটা বিষয়, জয় অ্যাজ এ কম্পোজার, হ্যাঁ। হুম, এই গিটার একটা বাদে তো- জায়গা আমরা হ্যাঁ, দুজন সেটা খুব- শুনবো তোমার একটা হ্যাঁ, গান ভীষণ গান। ভালো দুজন composer। ভাবে আমরা ভীষণ ভাবে এটা মেনটেন করেছি। কিন্তু জয়কে অনেকদিন ধরে আমি আপনার জন্য একটা গান বানাতে বলছি, বানাচ্ছে না। হ্যাঁ, বলো তো, বলে দাও, এখানে ও বলে দাও। করবে না, আমাদের ও এখন সব ছোট ছোট মেয়েদের নিয়ে ব্যস্ত। এর থেকে ফ্র্যাঙ্কলি স্পিকিং আর কি হতে পারে? না জয়, আমাদের তুই বুড়িদের ছোট ছোট জন্য বল। মেয়েদের নিয়ে ব্যস্ত, তুই এটা এখনো তো বুড়ি হসনি, আমি তো ধরে বুড়ি নিলাম। হইনি? না এখনো হসনি। মানে কিন্তু ছোট ছোট ছেলেদের নিয়ে না, ব্যস্ত। না গো, আমি জয়ের কথা বলিনি কেন প্রথম দিকে, এটা আমার একটা জায়গা ছিল যে যদি কেউ নিজের কাজ করে নিজের জায়গা, মানে জানে তো লোকে জয় আমার বর, আমি জয়কে বিয়ে করেছি, সেটা জয় সুদিন সরকারের ছেলে, সবাই জানে। কিন্তু জয় জয়ের জায়গাটা নিজে তৈরি করুক, এটা কিন্তু আমাদের দুজনেরই একটা নিশ্চয়ই, Of course, of course, of course. ইয়ে ছিল, আর সেটা জয় নিজের মতো করেই করতে পেরেছে। নিশ্চয়ই। সেই জায়গা, সেই জন্যই বলি না, কিন্তু কাকার কথা বলি, বলার পরেও মানুষটা আজও পর্যন্ত কোনোদিন কোনো মিডিয়ার সামনে আসেননি, ঠিক তাই। আসবেন না বলে আসেননি। ফলে তাকে আমি কোথায় কতদূর ঠেলবো? নিশ্চয়ই। না, উনি খেলা চাইছেন না, জানি। তো তুমি ঠেলবে কেন? মানে সবচেয়ে বড় কথা, কিছু কিছু লোক তো আছে যারা এই খেলাটা পছন্দই করে না না। কিন্তু তুমি একটা- ঠেললে হয়তো তোমার থেকে অনেক দূরে চলে যাবে। নিশ্চয়ই। হ্যাঁ, তাই আমি হয়ে জানি, উঠছে, কারণ আমি তাই- এমন একটা বাড়ির ছেলে, হুম, আমার দাদু কবি বীরেন চট্টোপাধ্যায়, হুম, তুমি হুম, জানো, জানি। জানো কিনা জানি, হ্যাঁ, এবং কবি বীরেন চট্টোপাধ্যায়কে কেনা চেনি আর কি, হুম। মানে যারা ওইটা জানে। সে বড় বড় পুরস্কার সে রিফিউজ করে Refuse দিয়েছে, করেছে। মানে আমি নাম বলতে চাই না, বড় বড় হাউসের পুরস্কার। হুম, যখন আমি দাদুকে বলেছি, তুতুরি দাদু বলতাম, যে দাদু এটা কি করছো, বলে ওরা তো আমার ফিলোসফিটাই জানে না, যারা দিচ্ছে তারা অন্য চিন্তা করে দিচ্ছে, আমি একেবারেই যাবো না, আমি আমার নেবই একটাই না। কবিতা ওটা শুনবো, দাদুর বীরেন গানটা শুনবো। চট্টোপাধ্যায়ের আছে, কিন্তু রেকর্ড করা হয়নি, কিন্তু করে ফেলো। এবার করে ফেলবো। এবার আর তোমরা করে এই যে করে ফেলবে যেগুলো, তার একচুয়ালি আমি শুনবো, কারণ করে আমাদের এখান ফেলবো থেকে কি, আমি promotion জয়কে বলেছি আমাদের দুজনের একটা অভিনব হবে, আমরা দুজনে কখনো একসাথে গান গাইনি, ও একটা এরকম গান বানাও যেটা দারুণ। আমি আর লোপাদি গাইতে পারবো। দারুন দারুন। দিচ্ছেই না, বানাচ্ছেই ও তো না। এই কচি কচি কথাটা কি বলছে? কচি শব্দটা বলিনি, আমি বলেছি ছোট ছোট মেয়েদের গান দিচ্ছে। না না, কচি না, কচি মানে কচিতে দেখো এইভাবে কচি মানেই যে তাকে একটা খারাপ অর্থে দেখতে না হবে না, তা তো আমি নয়। মানে এই যে কচি তারা বা কথা যারা ফোটেনি, নতুন গান গাইছে, আবার না, কচি তারা কথা ফোটেনি, তার মধ্যে কি কচির মধ্যে কি খারাপ কিছু এমনি আছে? কোনোদিনই মানে আমাকে একটা কাজ করতে দুটো গান, দুটো রবীন্দ্রসঙ্গীত, আমি বোধহয় বছর খানেক আগের থেকে ওকে বলেছি একটু করে করে দাও আমার জন্য। ওকে এত ব্যস্ত, টাইম পাচ্ছে না নাকি? না মানে সামাও পাত্তা দেয় না। পাত্তা দেয় না আমার পাত্তা দেয় না, আসলে আমাদের এখন পাত্তা দেয় না জয়। দেখতে হচ্ছে তো, হুম। কালটিভেট করতে হচ্ছে। আমার মনে হয় যে কোনো আর্টিস্টের না নিজের টনিক মানে হ্যাঁ। নিজের যে টনিকটা, ওটাকে নিয়ে ঘুরতে হয়। ইউ নিশ্চয়ই। হ্যাভ টু ক্যারি ইউর টনিক উইথ ইউ, মানে তোমার সারটা তোমার সাথে ঘুরবে, যাতে যখন আমি বলবো তোমার বেসিক সারটা তো সবার একটা আছে তো, হুম, যেটা আমরা ভুল করে কখনো কখনো স্কেল বলি। দেয়ার ইজ হুম। নাথিং কল স্কেল। হুম। স্কেল মানে হচ্ছে একটা সার থেকে সবগুলোই সা হয়, হ্যাঁ। আরেকটা সার, এই যে লম্বাটা, এইটাকে স্কেল বলে। আর ওটা তো Octave-টা। ওটা অক্টেভটা হচ্ছে স্কেল, আর এটা হচ্ছে পিচ। হুম, যে কোনো কিছুই তো সা হতে না, পারে। আমার So, একটা পিচ আছে, মানে হ্যাঁ। হুম। এইটা আমার সা, হুম। মানে আমি এখান থেকে এটা অব্দি যেতে পারি। এইটুকু আমার ওটা জায়গা, হচ্ছে তোমার আমার স্কেল, বিচরণ ক্ষেত্র। ওটা তোমার স্কেল। হ্যাঁ, প্রত্যেকের স্কেল থাকে, হ্যাঁ। বলে না স্কেলটা দিন তো। মানে আমি এটা আমার জ্ঞান দেওয়ার মানে ধৃষ্টতা করছি না, আমি এখানে জ্ঞান না, দিতে সে বসিনি, ঠিক। বাট আমার মনে হয় এই জিনিসগুলো শেয়ার না করলে বাচ্চারা জানবে করতে, হুম। তারা তো সারাক্ষণ স্কেল স্কেল বলে যাচ্ছে। তারপরে বাচ্চা- আর একটা জিনিস হচ্ছে যে যেই
মানে বিশেষ করে আধুনিক গানের ক্ষেত্রে বা সব তো নানান রকম সুর, তো এক একজনের এক এক রকম সুর, সেইখানে কোন রকম ভাবে আমি এতে গাই এইটা কখনো ফাইনাল হতে পারে না। তুমি একটা জায়গায় রেওয়াজ করো, কিন্তু তোমাকে তোমার বিচরণ ক্ষেত্রটা জানতে হবে যে তুমি কোন স্বর থেকে। এই যে তুমি বলছো জানতে হবে, এই জানার আগ্রহটা আজকাল একটুখানি ল্যাক। সেটার জন্য ক্লাসিক্যাল মিউজিক এজ আ মাস্ট, এসেনশিয়াল, এন্ড ভয়েস ট্রেনিং। ভয়েস ট্রেনিং মাস্ট কোনো মানে এবং আজকাল আমার একটা জিনিস ভীষণ মনে হয়, আমি যেটা ভীষণ মনে করি, একটা ইনস্ট্রুমেন্ট শেখা উচিত। না নিশ্চয়ই। কেন এটা মনে করো তুমি? এটা কেন না, মানে ওই সারেগামা তো ঠিক আছে, আমার তো ভীষণ মনে হয় ওয়েস্টার্ন গিটার, করে কিবোর্ড, মানে কর্ডস, আমার যেমন আমার নিজের তো নেই কর্ড সম্পর্কে খুব একটা ধারণা নেই। না কিন্তু আমি এখানে তোমাদের সাথে একটু ঝগড়াই করবো। তোমাদের তো সেই ও যেমন কোচি নাকি একটা ইয়াং জয়ের বললো, তোমরা তো এত বুড়িয়ে তো যাওনি কেন? এখনো করা যায়, এখন কেন এই যে বলছো আর হলো না? না না না, তা বলছি না, আমার বাড়িতে তো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে তোমরা ইয়ে নিয়ে বসছো না কেন? তোমরা আমরা কাজ শুরু করেছিলাম, আমি প্রত্যেকের কাছে শুরু করেছিলাম। তোমার তো জয়ই আছে বাড়িতে, কিন্তু ভয় না, নিজের লোকের কাছে না, ও করাবে না, করবে না আমাদের। আচ্ছা, এর বড় হচ্ছে জয় সরকার, প্রথিত যশা মিউজিক কম্পোজার, ওয়ান্ডারফুল গিটার প্লেয়ার। এটা অনেকে জানে না, ফাটাফাটি গিটার বাজায়, ফাটাফাটি গিটার বাজায়, ফাটাফাটি না, তাই তো? ফাটাফাটি। আর এর বর আবার ভীষণ ভালো তবলা বাজায়, পার্থ আমার অত্যন্ত প্রিয় ভাই। তো এদের বাড়িতে ঘরের মধ্যে মিউজিশিয়ান রয়েছে, আর এরা বলছে অন্য যন্ত্র। না, আমি তো পার্থর কাছে কর্ড শিখতে পারবো না, ও তো জয়ের কাছে কর্ড শিখতে পারবে। তবলা ইজ ইম্পর্টেন্ট। না, তবলা শিখলে তোমার কর্ড সেন্সটা হবে না। না কিন্তু তালের সেন্স। হ্যাঁ না, নিশ্চয়ই তালের সেন্সটা তো হবে। বাজাচ্ছে, এসে আমার সঙ্গে সংগত খুব করছে, দরকার, ভীষণ দরকার। গান খুব পাকা, তুমি একটা কেউ ভুলভাল কিছু একটা দিলে তখন কিন্তু করে ধরি আমরা। না সে ধরলে, সেটা ক্যাক করে ধরলে, কিন্তু মুশকিল হচ্ছে কি, কোথায় অসুবিধা হয়, খ্যাক করে ধরলাম, এই এটা ঠিক লাগছে না, তখন যদি কেউ উল্টে প্রশ্ন করে কোনটা ঠিক, এইটা উত্তর দিতে পারবো না। এই কারণে আমি হয়তো কিছুটা পারবো, না আমি হয়তো কিছুটা কর্ড জিজ্ঞেস করলে পারবো না, কিন্তু কোনটা ঠিক কর্ড পারবো না, ওইটাই তো বলছি আমি। ধর ভুল একটা কোনো শেপ ধরেছে বা কোনো একটা, হ্যাঁ এটা ঠিক লাগছে না, কিন্তু কোনটা হলে ঠিক হবে সেটা বলতে পারবো না, সত্যি পারবো না। না কিন্তু ইম্প্রোভাইজেশন একটা হচ্ছে, কোনটা হলে ভালো সেটা বলতে না। ওর ভাষায় যে ও যদি খ্যাঁক করে ধরবো, তো তুমি খ্যাঁক করে কর্ডটা ধরবে কেন? তুমি তো যেটা দেখছো গন্ডগোল সেটা ধরলে, সেটা যদি ও তখন বলে যে ধরুন আমি সাগাপাটা লাগাচ্ছি একটা করে, আমি সিম্পল, আমি একটা সি মাইনার বাজালো, আমি বললাম এটা ভাল লাগছে না, তাহলে সি মাইনারের বদলে ওইটার সাথে কোন কি হলে ভাল লাগে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু সেটা বলি বাজাতে থাক, করতে থাক, করতে করতে যখন বেরিয়ে যায় তখন বলি এইটা, তখন ওরা ওটার নামটা বলতে পারে, আমরা ওটার নামটা জানি না। না আরেকটা জিনিস আমার ভীষণ মনে হয়, সেটা হচ্ছে এই তাল, তবলার ব্যাপারটা, এটাকে তুমি ব্যক্তিগতভাবে একজন করে জিজ্ঞেস করি, কতটা তোমার কাছে এই তাল, রিদম ইম্পর্টেন্ট? মানে রিদম জানাটা ইম্পর্টেন্ট এবং রিদমটা ইম্পর্টেন্ট, মানে জেনে বুঝে গান করাটা ইম্পর্টেন্ট নাকি এটা চলছে? না, এটা বিশেষ করে মানে বিশেষ করে আমরা তো আধুনিক গান গাই একদম, আমাদের ক্ষেত্রে টেম্পো একটা বিরাট ব্যাপার, এবং ওই কথাগুলো নিয়ে তালের মধ্যে ফেলে সুর ঠিক রেখে, এক্সপ্রেশন ঠিক রেখে, তাল এবং তাল তো বটেই, মানে বিশেষ করে টেম্পো এবং তার মধ্যে ছন্দ, এবং গানের কথা অনুযায়ী, গানের সুর অনুযায়ী সেটা ভিতরে, সেই ছন্দ এবং তালটা যদি ভেতরে না থাকে, কিছুতেই গানটা গাওয়া যাবে না। আমি বলি যে একটু আলাদা হচ্ছে, মানে আমাদের আধুনিক গানের ক্ষেত্রে, আমাদের আধুনিক গানের ক্ষেত্রে, মানে আমাদের আধুনিক গানের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এটা কিন্তু দাদরা কাহারবা পাচ্ছে, সোমফাঁক সবই আছে, কিন্তু তবু আমাদের কনসেপ্টটা কিন্তু একটা লিনিয়ার চলছে, 1 2 3 4 1 2 3। এখানে তান করে এসে, মোকাম করে এসে মুখরা ধরবার কোনো টেনশন নেই, জায়গা নেই। সেক্ষেত্রে আধুনিক গানের ক্ষেত্রে অনেক ব্যাপারটা সোজা, কিন্তু খেয়াল গানের সময় তো সেটা চলবে না, আবার সেখানে একটা লয়ের কনসেপ্ট। বলছি, তুমি এখানে বেরিয়ে গেলে তুমি পরে আর একটা করে এসে আবার ধরতে পারলে, এখানে তোমার শেষ না, সেখানে সুযোগ
দুটোই দুটোই টাফ tough, এবং যার জন্য আর এটার ক্ষেত্রে মানে বাংলা গানের ক্ষেত্রে টাফ হচ্ছে আমি গান গাইতে বসে তানপুরাটিকে মিলিয়ে 5 মিনিট লাগছে না, হুম 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 করে লাগাতে পারছি, একবারে মারতে হবে, এখানে একবারে নো চান্স। এবং যার জন্য আমি রেকর্ডিং এ তবু চান্স আছে, আরেকটা টেক নাও, আরেকটা টেক এবং নাও। আমরা যে সময় শুরু করেছি সবকিছুতে তখন অত সুযোগও ছিল না, কিন্তু পারফরমেন্স করতে গেলে বাংলা গানে তোমার অহংকার ওইটা একবারে সাটা লাগতে হবে, মিস হলে তো মিসই হয়ে গেল, আর সুযোগ নেই। আসলে রেকর্ডিং স্টেজে লোকজন শুনছে। এখন সবচেয়ে বেশি টেনশন হয়ে গেছে কি, সবাই মোবাইল ফোন নিয়ে লাইভ করছে, মানে এটা এখন আরো বেশি পরীক্ষার না। আরেকটা জিনিস যেটা আমার অসম্ভব ইরিটেশন, আমি ইরিটেশন শব্দটাকে খুব বোল্ড করে আপনাদের সামনে ফেলতে চাই। আপনারা কনসার্টে গিয়ে পয়সা দিয়ে কনসার্টে গিয়ে এরকম করেন কেন করেন? আমি অনেক আপনি তাকিয়ে আছেন এইখানে, আর্টিস্ট গাইছে ওইখানে, আমি তো একটা কনসার্টে বলেই ফেললাম আচ্ছা আমাকে কি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে দেখতে বেশি সুন্দর, এমনি ফোন নামালে আমাকে আপনার দেখতে ভালো লাগছে না? না, আমি মধ্যে ভালো লাগছে। তোমরা বলতে পারো না যে তোমাদের প্রোগ্রামে রেকর্ডিং হবে না? আগে বলতাম, আগে এটা বলেছি, শোনে না, আগে লেখা ছিল যে রেকর্ড করতে পারবে না, অনেক কিছু করেছে। এখন হাতের মুঠোর মধ্যে সবাই না, এখন তো প্রত্যেকটা কনসার্টে একটা মেজর থাকে যে ক্লাবের তরফ থেকে ওরা একটা পুরোটা প্রোগ্রাম একটা লাইভ দেখাচ্ছে। আমাদের ক্লাসিক্যাল আমি বলছি, আমাদের অনেক আর্টিস্ট এরকম আমি দেখেছি, আপ্পা কথা দেখেইছি, গিরিজা দেবী দেখেইছি, জাকির জি, আমি অন্তত 50 থেকে 60টা আরো বেশি হবে স্টেজ শেয়ার করেছি যখন মেনলি উনি পড়ে, এবং অনেক এরকম হয়েছে উনি আগে বাজিয়ে বেরিয়ে গেছেন পরে, কিন্তু উনি তো একদম মানে একটা ক্যামেরা যদি দেখেন আলো জ্বলছে বাজনা বন্ধ না, ওনাদের পজিশনগুলো আলাদা, আমরা আগের ব্যাপারগুলো আলাদা, কিন্তু গ্লোবাল মিউজিক কনফারেন্সে বাজনা বন্ধ করে দিয়েছে, কিন্তু বিষয়টা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন মানুষের আমি দেখেছি ক্লাসিক্যাল কনসার্টে লোকজন, অনেক সেখানকার লোকজনের মাত্রাটা একটা অন্য, আর এটা একটা অশান্তির জায়গায় চলে গেছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমি এই প্রোগ্রামটা শুনতে গিয়েছিলাম, আমি এই শিল্পীর পাশে দাঁড়িয়েছিলাম, আমি এখন অনেকে বলে লোপাকে দেখলাম, এখন তো দেখলাম যা ভালো গাইলো না, আমি জিজ্ঞেস করি দেখলি যখন শুনলি কখন? না না, এটা আমি তো আমি ব্যাপারটা খুব হালকা ধরনের আমি বলছি, আমাদের অত্যন্ত প্রিয় আমার ভাগ্নি বলবো, মানে ও তো আপনার আমাদের একেবারে পুতুলকে এরকম, পুতুলের গান নিয়ে আমি যখন আমেরিকায় গেছি, কিরকম শুনলে এরকম কৌশিকের গান কি ভালো দেখতে, এত সুন্দর সাজে, আপনার দূর ওটা তো আছে, আসলটা কি শুনলেন? এখন দিদি আপনি তো এই শাড়িটা ওইখানেও পরেছিলাম, শাড়ি দেখতে হবে না, গান শুনুন পরেছিল কেন, রোজ আমাকে মনে আছে কোথায় কোন শাড়ি পরেছিলাম, সেটা রিপিট করতে পারবো না। আরেকটা জিনিস আমি তালের জায়গায় আবার ফিরে যাই, সেটা হচ্ছে তুমি বলছো রিদমে ফেলতে হবে, এই যে বললে স্ক্যানটা ফেলতে হবে, এই যে স্ক্যানিং এ তোমরা ফেলছো গান, আমি ওকে আগে জিজ্ঞেস করি তারপরে তোমাকে, যে স্ক্যানিং এ ফেলার জন্য তোমার একটা মানে তাল লয়ের একটা শিক্ষা বা সেন্স, এটা দরকার আছে কি আছে? মানে তুমি যদি না করে থাকো তুমি বলবে আমি করিনি, অন্যরা করেছি, তুমি করেছো, নিয়মিত তো অরুণদার কাছে গেছিলে, নিয়মিত একটা সময় তো মানে বেতালা হলে তো কিছুই লাগবে, বেতালা হলে তো কোনো গানই হবে না। আমাকে দুর্বাদল চট্টোপাধ্যায় দুর্বাদা বলতেন যে সুর কম লাগা আর তাল মানে যার কানা হওয়া, এটা না নিয়ে জন্মায় মানুষ, কিন্তু সেটাকে আমরা এবং সেটা করেছি, সিস্টেম্যাটিক নারিশমেন্ট যেটা আমরা বলি। আরেকটা জিনিস যেটা আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ এত আলোচনা করার আছে, টাইম তো সীমিত, সেটা হচ্ছে যে এটা আমি দেখেছি, তুমি যে বলছো না কর্ড প্রোগ্রেশন জানা দরকার, এ দরকার, এই যে আমরা মূলত মানে ভারতীয় গান বাজনার মধ্যেই আছি, আমি যদি এখান থেকে একটু বেরিয়ে যাই, যে তোমার অনেক গান আছে যেটা একটু ওয়েস্টার্ন ঘেঁষা, একটা ইনফ্লুয়েন্স আসছে, অন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সেটা অ্যারেঞ্জার তো ঠিক আছে, ওর বর যেরকম জয়, আমি জানি জয়ের সাথে আমার ইন্টারাকশন হয়, সেটা জানি ও কি করছে না করছে, তোমাকে ধরো এমন একটা গান দিল যেটা একটু অন্য ধরনের অ্যারেঞ্জমেন্টস, এবং তুমি গাইছো, সেটা কি জাস্ট কম্পোজার বলছে তুমি অন্ধর মতন করে যাচ্ছ না, তোমারও এই গানটা জানা দরকার, যে স্টাইলটাও বলছে, ও যদি তোমাকে বলে
কথার কথা বলছি, একটু টিনা টার্নারের মতো হোক, হুম বা একটু এর মতো হোক, হুম হুম ওর মতো হোক, শুনতে হয় তো, বিয়ন্সের মতো, কথার কথা বলছি। তো তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাবে, ও আচ্ছা আমাকে 7 দিন সময় দাও, 7 দিন বিয়ন্সে শুনলে তারপরে এরকম, নাকি তুমি শোনো, তোমার কিছু পছন্দ অপছন্দ আছে তোমার? আমি দুটো কাজের কথা বলছি, দুটো কেন, 3টে গানের কথা। একটা পুরো কাজ, একটা হচ্ছে মন ফকিরা, একটা পুরো ফোকের কাজ, সেটা ইন্দ্রদীপ দাশগুপ্ত অ্যারেঞ্জ করেছিল। আমি একরকম ভেবে গানগুলো গেয়ে দিয়েছিলাম, তারপরে ও অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হয়ে এলো, আমি দেখলাম যে ওর অ্যারেঞ্জমেন্টের সঙ্গে আমি যেভাবে ভেবেছিলাম গানগুলো গাইবো, আমার কোনো মানে আমি মিল কিছু হচ্ছে না। মানে আমি বুঝতেই পারছি না আমি কিভাবে গাইবো। তখন কিন্তু আমি 2 মাস সময় নিয়েছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, যে হজম করার, যে কিভাবে মেনে যাচ্ছে। নেওয়া, মেনে নেওয়াটা। এটা করে, এইটা 1 নম্বর। আর একটা গান হচ্ছে যাও পাখি, যে যখন প্রথম যাও পাখি সুর হলো 2001-এ, তখন যাও পাখির মতো কোনো গান, ওই থ্রোয়িং এ কোনো গান আমি তার আগে কখনো গাইনি। আমি জয়কে মানে প্রথমে আমি এমন একটা ভাব দেখাই যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে তখন জয় বলল সিলিন্ডিয়ান শোনো। সেটা কতদিন শুনলেন, নাকি 1 সপ্তাহ শুনে না বুঝে না, গেলেন? আমি যেমন প্রথম 2008-এ ছাতা ধরো ফোক করেছিলাম, আমি তো ফোকের মানুষ নই, তার আগে 2 বছর আমি ফোক নিয়ে চর্চা করেছি। এবং কি চর্চা মানে কারোর কাছে গেছিলেন? গেছিলাম, মানে কালিকা আমাকে হেল্প করতো প্রচন্ড ভাবে। কালিকা হেল্প করেছিল, প্রচুর গান শোনা, মানে কোনটা কি বলে, এই যে চর্চার মধ্যে ঢুকলাম, তার আগে 2 বছর আমি ওই কাজটা করেছি, তারপরে করি। এখনো ভাবতে পারি না যে আমি ফোক গাইতে পারি। আর একটা গান জয় করেছিল, যায় যাক যেদিকে যাবে যায় যাক, যেভাবে মন আড়ালে একা একা ভাবে, কখনো কারো হয় না কথা না দাদা 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 এইভাবে আমি কখনো গানটা মানে এই প্রগ্রেশনে যাবো, ইংরেজি গানের স্যাক্সোফোন মতো। প্রোগ্রেশন হ্যাঁ, চলছে মনে হচ্ছে। এই একটা জ্যাজি একটা ব্যাপারে। এবার জ্যাজি জায়গায় আমি বলি, আচ্ছা তুমি কিছু বলবে, বক্তব্য আছে ওর কথাবার্তা? না না না, মানে আমি না অত আমি যেটা হবে না আমার, মানে আমি সবকিছু করতে পারি না। আমি বুঝতে পারি এটা বোধহয় আমার সুবিধে অসুবিধা যেটাই হোক, আমি ছোট থেকে ওই খেয়াল রাগিনী এইটার মধ্যে এতটা ইমবাইব, এবং মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, প্রতিমা ব্যানার্জি, আরতি মুখার্জি, মানে ওই এই জনরাটা, আর এটা ওটার বাইরে আমাকে যদি ওই সিলিন্ডিয়ান শুনলেও আমি ওটা করতে পারবো না, আমি ঠিক পারি না। আমি আইডিকে একবার বলে দিয়েছিলাম এই গান, আইডি একটা গান পাঠিয়েছিলেন আমাকে, মানে এটা আমি গাইতে পারবো না, প্লিজ আমাকে অন্য গান চেঞ্জ করে দিন, আমি গাইবো না, আমি পারবো না। তুমি আমাকে বলো, কারণ আমি চেষ্টাও করবো। শ্রীমতী আরতি মুখোপাধ্যায় কথাই বাবা সাংঘাতিক কিরকম তোমার মনে হয় যে মানে আরতিতে যেমন এই চারুকে এসে গিয়েছেন, আবার বন্য বন্য এই অরণ্য ভালো, মানে এইটুকু দিস মাচ ঠিক আছে, কিন্তু তারপরে ভালো গাইতে পারি, আমি জানি আসেই না। কিন্তু এই গান আমি এটা জানি যে এই ধরনের গান, ও যেরকম বললো যে এই ধরনের গান, তখন তো সেরকম সুযোগ ছিল না, কারণ তোমরা জানো না যে আরতি দি কিন্তু আপ্পার কাছে লাস্টের দিকে শিখেছেন। এবং আমি আরতিদির সম্বন্ধে আমি বলতে চাই, এই আমার শিক্ষিত ছিলেন আগেকার দিনের, যে এত অ্যাচিভ করার পরে উনি হঠাৎ একদিন গেছি আমি আপ্পার এখানে এসআরএতে, বলে বেটা আজ এক চমৎকার हो गया। बेटा क्या हुआ? आरती मुखर्जी है ना, আমি তো পাগল ভক্ত। बोले वो अभी आएगी। क्यों? अरे उसको सीखने का दिमाग चढ़ा है, अभी सीखेगी, सब तो मिल गया है। আরতিতে ঢুকলেন, আমি সেদিন প্রথম দিন আমি ছিলাম, উনি বলছেন আমি কিছু জানি না। আমি না মানে কত ছাত্রদের এটা বলেছি, এটা তোমাদের সাথেও শেয়ার করছি, আরতি মুখোপাধ্যায়ের মতন একজন আর্টিস্ট পদ্মবিভূষণ গিরিজাদেবীর কাছে এসে বলছেন আমাকে শেখান, আমি কিছু জানি না। আমার কথা হচ্ছে লোপা, শুভমিতা, সেটা হচ্ছে যে এটা অনেকেই
আমি বলতে শুনেছি, মানে আমি ভীমসেনজিকেও বলতে শুনেছি, আমি বাজিয়েছি ওনার সাথে প্রচুর। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, নিখিল কাকুকে আমি জিজ্ঞেস করেছিলাম, ঠিক মারা যাওয়ার আমি ওনার সাথে লেকে সন্ধ্যাবেলা পাইচারি করতাম, কারণ ওনার হার্টের প্রবলেম ছিল। আমি আর আমাদের হিরেন রায়ের ছেলে বাচ্চু, আমরা ওনাকে নিয়ে ঘুরতাম, বাড়িতে যেতেন, তারপর আমরা রেয়াজ করতাম, উনি শুনতেন, উনি সাজেস্ট করতেন এটা করো ওটা করো। ইনফ্যাক্ট যে বছর মারা গেলেন আমার ওই বছর ওনার সাথে প্রথম ট্যুরে যাওয়ার কথা। আই লস্ট দিস অপরচুনিটি। তো আমি জিজ্ঞেস করেছিলাম, নিখিল কাকু আপনি সব তো অ্যাচিভ করে ফেলেছেন, মানে আপনি এই দুজন মানে মহারথী, একদিকে রবিশঙ্করজি, একদিকে উস্তাদ বিলায়েত খান সাহেবের মাঝখান থেকে আপনি বেরিয়ে এসছেন একটা স্টাইল নিয়ে, এটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। আপনার কি মনে হয় এই সময় এসে, ঠিক মারা যাওয়ার আগের বছর উনি বলছেন, জানিস তো শুভেন, সবকিছু হলো, বিলায়েত খান সাহেবের টানটাও বাজাতে পারলাম না। তার মানে কি ওইখানে এসে উনি স্যাটিসফাইড নন। মানে আমার ওই দিনে এমন একটা শিক্ষা হয়েছে। ওনার একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন, আমি শুনেছি সেই ইন্টারভিউটা, মানে দেখুন এটা তো সবসময় হয় না, এটা কেমন করে যেন এক এক সময় হয়ে যায়, এটা তো মানে মানে উনি বলছেন এটা। হ্যাঁ, উনি হেমন্ত বাজালেন একটা জায়গায়, আমার মনে আছে, ওই লেভেলে অসম্ভব বাজালেন, অসম্ভব। আর আমি ওনাকে হেমন্ত বিখ্যাত বিখ্যাত জানো, লাস্ট মারা যাওয়ার সময় আমি তো স্টেজে ছিলাম, ওনার পেছনে আমিই বসেছিলাম, এবং আমি একটা প্রোগ্রাম তখন অর্গানাইজ করেছিলাম। সেই অর্গানাইজেশন তোমার সাথে যাবো, কারণ তোমার সাথে আমার ওটা একটা বন্ধুত্ব আছে, আমার দুজনে একটু ওই ব্যাপারে পাগল। আমি ছোটবেলা থেকে কিন্তু সাইড বাই সাইড অর্গানাইজ করি, এটা আমার খুব আনন্দের জায়গা। পরবর্তীকালে ঠিক আছে, তুমি জানো কিছুদিন আগে আমি কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল লঞ্চ করলাম, এটা আমার খুব ভালো লাগে করতে। যাই হোক, আমি একটা তবলার ফেস্টিভ্যাল করেছিলাম, 3 জন তবলা প্লেয়ার, আমার গুরুজি পণ্ডিত স্বপন চৌধুরী মহাশয়, ওস্তাদ জাকির হোসেন, অলমোস্ট বিনা পয়সে আমাকে কেন যে ভালোবেসেছিলেন কে, তু কর রা হ্যায় করে, এইসব দারুণ। আর কুমার দা প্রথম দিন ছিলেন জাকিরজি সকালবেলা, উনি ডোলেন বাজাতে এসেছিলেন শিবজির সাথে বাজিয়ে, তারপরে রেস্ট নিয়ে সকালবেলা আমাদের রবীন্দ্র সরোবরের ভেতরে একটা অডিটোরিয়াম, কোনো অডিটোরিয়াম পাইনি, ভাঙাচোর অডিটোরিয়াম আছে না, সেই অডিটোরিয়াম অর্গানাইজ করেছিলাম আমি বলছি যে আর্লি 80s এর কথা বলছি। তো আর্লি 80s না, নিখিল কাকু তো মারা গেছেন 84, 85 ওই সময়টা বলছি। এবং জাকিরজি বাজিয়ে গেলেন সকালবেলা, সন্ধ্যেবেলা কুমুদা আর আমাদের কুমুদা বলছি, আমার অত্যন্ত প্রিয় পণ্ডিত কুমার বোস, ভীষণ ফেভারিট তবলা প্লেয়ার, আর আমার গুরুজি। নিখিল কাকু আমায় বললেন যে আমি প্রথমটা যেতে পারবো না, কারণ আমি তো ডোলেনে বাজাচ্ছি, তুই গাড়ি পাঠিয়ে দিস, আমি বিকেলবেলা স্বপন আর কুমারের শুনবো। ঠিক 4টে নাগাদ আমার কাছে খবর এলো যে নিখিল কাকু নেই। ওয়ার আর শকিং, মানে যাকে ডোভারলেনে তার আগের দিনই বাজাতে দেখলাম, স্টেজের মধ্যে উনি একটুখানি কষ্ট পাচ্ছিলেন, এবং তারপরে উনি রেস্ট নিলেন, নিয়ে উনি মারা গেলেন। যাই হোক, তো সেই স্টেজে ওই বাজনা বাজাবার পরেও আমার মনে হয়েছে, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আমার মনে আছে স্টেজে বাজিয়ে উনি রেস্ট নিলেন, কখনো রেস্ট নিতেন না, আলাপ বাজিয়ে রেস্ট নিয়ে তারপরে উনি হেমন্তে বাজালেন, অসম্ভব। কেন সন্ধ্যাদির ওই প্রোগ্রামটাতে হাফ টাইমের সময় বেরিয়ে এসে বলছে, আচ্ছা সব ঠিক আছে, গলায় সব সুর লাগছে, আমাদের দেখে উনি আমাকে তাই। এবং আমি যখন তোমরা এসেছো কেন, তোমরা এসেছো, আমি যে এসেছি মানে আপনাকে শুনবো বলে। নিখিল কাকু গ্রিন রুম থেকে গ্রিন রুমে এসেছেন, নিখিল কাকুকে জিজ্ঞেস করলাম যে এগুলো সকলে শোনার জানার, এবং এই জন্যই প্রোগ্রামটা করা। আমি বলছি লোপা সৌমিতা, তারপরে যখন আমি নিখিল কাকুকে বললাম, কাকু কি বাজালে, উনি উত্তরে আমি কথা বলতেন, মাইরি মাইরি, আমার এখন না মাইরিটা বাজে ভেতরে, মানে আমার নিংড়ে মনে হয়, উফ, এই সব লোক মানে স্যাটিসফাইড নয়, না না স্যাটিসফাইড, যেদিনকে ওইটা চলে আসবে সেদিন আর কিছু। স্টুডেন্টশিপ, জাকিরজি বলতেন না, আমি বললাম যে আপনার তরতাজা থাকেন কি করে এত, মানে এগুলো যখন আমরা দেখি তো সব বড় হয়েছে, বলে अंदर में एक स्टूडेंट को जिंदा रखना, वो अगर चले जाएगा तो गाना बजाना उसी दिन खत्म। এবং এটা ওকে যেমন আমার খুব ভালো লাগে, ও এত ডিসিপ্লিন, মানে ওর সামনে বলছে আমার তো অনেকটা ছোট, ইনডিসিপ্লিন এক্ষুনি বলছিলেন, ইনডিসিপ্লিন নয় না মজা করব, কিন্তু
কি বলছি, আমার একটা ছটফটানি আছে ভেতরে, প্রচন্ড ভয়ঙ্কর ছটফট করি, সেটা আমার না, একটা, আমার সত্যি নেই। হ্যাঁ আমি ভয়ঙ্কর ছটফট করি। না, সেই ছটপটানিটাই হয়তো তোমার ইউএসপি, হ্যাঁ, সেটাই লোকেদের ভালো ওই লাগছে। জন্যই তুমি সাহস করে করতে, ওই জন্য আমি কিছুই পারি এই যে না। তুমি স্টেজে ওই এই একটাই যে এই স্টাইলটা নিয়ে এলে, যে ভর্তি হাতটা খুলে যে গান বাজনা করা, এরকম ভাবে তুমি তো প্রথম, হ্যাঁ, আমি মনে আমি হয় ভীষণ ছটফট তোমাকে করি। আর ফার্স্ট দেখলাম। তুমি আমার জীবনের প্রথম জায়গা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝি, যে মানুষের, আমার যদি মন ঠিক না থাকে আমি ভালো থাকবো না। নিশ্চয়ই, সেটা তো এবার বটেই। সেটা ঠিকঠাক করার জন্য একটা, তো আমি জানি না, মানে ওই জন্য ওকে আমার ভীষণ ভালো লাগে। আমার ভয়ঙ্কর একটা হারানোর ভয় আছে, কার আছে না কার নেই আমি জানি না। হারানোর ভয়। হ্যাঁ, আমি এটা স্বীকার করি। একটা সময় ছিল যখন গান গাইতে শুরু করেছিলাম, তখন সবটাই পাওয়ার ছিল, হারানোর কোনো ভয় ছিল না, পাবো সেটাও আন্দাজ করিনি। আর এখন এই বয়সে এসে বুঝতে পারি যে ঠিক প্রপারলি যে জায়গাগুলো করার কথা সেটা করিনি, এই গেল, এই গেল, এই গেল, এই সুরটা, এই রে সাটা বোধহয় আজকে লাগবে না, আজকে এই জায়গাটা বেশুরু হয়ে গেল, এই সারাক্ষণ একটা, এইটা দেখো সারা জীবন থাকবে, না, কিন্তু আমি ওটাকে তুমি বলছি যত এখানে- পাত্তা দেবে তত সাবে না, এখানে আমি তুমি সেটার প্রিপারেশন এখন কি করো? একটু ভয়েস ট্রেনিং করি, রেওয়াজ করি, সা প্র্যাকটিস করি, এইসব করি, এবং খানিকক্ষণ চুপচাপ বসে থাকি, নয়তো তো আমি সারাক্ষণ তো ঘুরে বেড়াই। না, আমার রেয়াজ না করলে ভীষণ অশান্তি হয়, খালি মনে হয় যে তারপরে রেয়াজ আরেকটা করলে আমি খুব জিনিস, কনফিডেন্স মানে খুব পাই। তোমাকে আজকে বলছি যে আমরা যে সময় বাংলা গান করেছি, ও আমার একটু পরে, কয়েক বছর পরে এসেছে। আমি শ্রীকান্ত, আমরা যেভাবে করেছি, আর শ্রীকান্তের সঙ্গে কদিন আগে এই কথাটা হচ্ছিল, যে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি, অনুষ্ঠান মানে অনুষ্ঠানের কোনো হিসেব নেই, কিন্তু কখনো ভাবিনি, এটা ভেবেছি যে আমার সঙ্গে যে 18 জন চলছে তারা চলবে তো, তার দায়িত্ব আমার। কখনো ভাবিনি যে আমার যন্ত্রটা আমার গলা, এটাকে আমাকে শান্তিতে রাখতে হবে, ভালো রাখতে হবে, এটা ভাবনি? কোনো দিন আমি ভাবিনি। আমি খালি ভেবেছি যে আমার জন্য আরো 14-15টা ছেলের সংসার চলে। এটা এখন একটা অদ্ভুত দ্বন্দ্ব এসেছে আমার। সেটাও যেমন ঠিক, আবার ওটাও তো ঠিক। সবই ঠিক। আবার তুমি বসে গেলে তো ওরা সারা জীবনের ওই চলে যায়। আবার যেদিন আমার গলাটা থাকবে না, অনেক আমার সঙ্গে আর্টিস্টের, কেউ থাকবে না। তোমরা মনে করো না, অনেক আর্টিস্ট, এটা খুব দারুণ একটা জায়গায় এসেছি বলে মনে হচ্ছে, এবং ডিসকাস করার দরকার। যারা এখন প্রচন্ড ভাবে দৌড়চ্ছ, যারা প্রোগ্রাম করছো, তাদের জন্য একটু ভয়েস রেস্টেরও প্রয়োজন আছে। মানে আমার ক্ষেত্রে দাদা যেটা সুবিধে হয়েছে, আই এম ভেরি ফরচুনেট ইন দ্যাট রেসপেক্ট, যে আমার সঙ্গে চিরকালই, ধরো যারা বাজিয়েছে, আমি কেন কিভাবে জানি না, পারহ্যাপস ইট ওয়াজ ডিস্টাইন্ড, যে তারা খুব সাকসেসফুল স্টুডিও মিউজিশিয়ান, তাদের স্টুডিওতে প্রচুর কাজ থাকে। সুতরাং আমার কখনো ওটা মনে হয়নি আমি ওই প্রোগ্রামটা ছেড়ে দিলে ওর একটা রোজগার বন্ধ হয়ে যাবে। পার্থপাল, বাপি যখন ছিল, বাপি বাজাতো, এখন ধরো প্রশান্ত, এখন সুদীপ্ত, মানে সবাই ভীষণ ব্যস্ত। ইনফ্যাক্ট আমার ওদেরকে জিজ্ঞেস করে ডেট নিতে হয়, হ্যাঁ রে ওইখান থেকে একটা প্রোগ্রাম আসছে, 3 দিনের গল্প, কিন্তু দূরে যাওয়া, ফ্লাইটে যাবো আগের দিন, আর সব জায়গায় আগের দিন চলে যাই, পরের দিন প্রোগ্রাম, তারপরের দিন ফিরবো, পারবি? ওরা যদি বলে পারবো না, তুমি প্রোগ্রামই নেবো না। এটাও পারে, বিরাট ব্যাপার, ও ছাড়তে যায়। এবং আমি বিদেশে মিউজিশিয়ানদের জন্য তুমি প্রোগ্রাম ছেড়ে দিচ্ছ, তুমি ফ্রি, কিন্তু মিউজিশিয়ানরা ফ্রি নয়, ওরা কিন্তু ব্যস্ত স্টুডিও মিউজিশিয়ান। সো আমি এখানে বলবো, মানে বিইং এ ব্যান্ড পারসন, বিকজ আমি জানো এত বছর ধরে, প্রায় 1985 থেকে আমি ব্যান্ড চলছি, আমার তো এটা মনে হয় যে, মানে এটা তো মনে হয় না ইউ আর রানিং এ ব্যান্ড, তোমার একটা গ্রুপ। হ্যাঁ, কিন্তু ওরাও তো ওদের কাজ আছে বলেই তো ওরা পারবে না। ওরা আলাদা হয়ে যাচ্ছে কি করে? আমি তো বলি আমরা না ওরা তো, এটা আমি একটা কথা বলি, এটা একটা সময় ছিল যখন ওই কারণেই হয়েছে যে প্রচুর মানুষকে দিতে পেরেছি, তখন এটা নিয়ে কোনো চিন্তা ছিল না, জানে দিদি। না, একটা প্রত্যেকটা মিউজিশিয়ান কেন ইন্ডিপেন্ডেন্ট হবে না দাদা? সে আমার সঙ্গে আমার বাংলা গানের পেছনে বাজিয়ে তার সারা জীবন কাটবে কেন? সে সফল স্টুডিও মিউজিশিয়ান হবে। না সেটা তো সবাই, হ্যাঁ, শুধু আমার পেছনে দাঁড়িয়ে, সেখানে তো ওদের কোনো ইম্পর্টেন্স আমাদের এখানে দেওয়া হয় না। কিন্তু একটা ব্যান্ড, কিন্তু একটা ব্যান্ড যখন দাঁড়ায়, একটা ব্যান্ড যখন হয়, তখন কিন্তু মানে মুশকিলটা হচ্ছে যে আজকে একটা তুমি যখন ব্যান্ড করছো, তোমার ব্যান্ডে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি বলি যে আমার ব্যান্ড, আমার ও ছাড়া আর মানে সেকেন্ড কোনো একজন না পারলে আমি শো করতে পারবো না, এটাও ঠিক।
আপনি যেমন একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান, হ্যাঁ ব্যান্ডেও আবার ইন্ডিপেন্ডেন্ট, আপনার সঙ্গে যারা তারা সবাই স্টুডিও মিউজিশিয়ান, তো তারা শুধু সেই মানসিকতাটা থাকতে হবে। আমি আরেকটা জিনিস কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, মানে একটা সময় খুবই হতো, এখন আবার শক্তিতে যারা বাজাতেন তারা তো সব সেটা শক্তি তো তারা রেগুলারলি করতেন না। হ্যাঁ, শক্তি তাদের চয়েস ছিল। না, আমারও তাই, খানিকটা শক্তির মতো আমাদেরও একটা চয়েস। ওটা একটা, আমরা যারাই ফিউশন করছি, মানে আমি যখন প্রথম শুরু করেছি তখন তো আমি একা করছি, আর আশেপাশে তো অনেক পরে এসেছি, বিক্রম তন্ময়েরা অনেক পরে এসছে, এবং তারাও মানে যখন করেছে খুব সাকসেসফুলি করেছে বলেই আমরা সবাই বাজাচ্ছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের আশেপাশে যারা মিউজিশিয়ান আছে তারাও কিন্তু জানে যে একটা প্রায়োরিটির একটা ব্যাপার আছে, কারণ তাদের ওই আমাদের সাথে বাজানো মানে কি, এখানে সোহেন চ্যাটার্জি, আমি প্রথম থেকে আমার ব্যান্ডের নাম তাল দিয়ে রাখিনি, রিদম দিয়ে রাখিনি, এই কারণেই রাখিনি, কার্মা, আমার ব্যান্ডের নাম কার্মা। সো কার্মা মানে এটা আমাদের কর্ম, এবং সেটা আমি সবাইকে স্টেজে, আমার মনে হয় একটা ব্যান্ড তখনই সাকসেসফুল হয়, এটা আমার ফিলোসফি, আমি শেয়ার করছি, যখন আমি স্টেজ থেকে নামবো, সুগন্ধা আপনি তো ফাটিয়ে দিয়েছেন, আর কারোর কথা বলছেন, কিন্তু ইটস অ্যান আনসাকসেসফুল এটা আমাদের এখানে হয়। যেটা আমার, আমি যখন গান গাইছি আমার সঙ্গে যারা থাকছে, হয়তো গিটারটা বাজালে, হাততালি পেলে সবই হলো, কিন্তু লোপামুদ্রা তোমাদের ক্ষেত্রে সমস্তটা পেয়ে যাচ্ছে। আবার উল্টোটাও হয়, ওরাও হয়তো একটু কম্প্রোমাইজ করে, আচ্ছা স্টুডিওতে আচ্ছা বলে দেবো ওই কাজটা পরের দিন করবো, প্রচুর করে ভালো শোধ, কিন্তু বিদেশে টিদেশে আমার এটা হয়। বারবার মনে হয়েছে যে এটা আমাদের ক্ষেত্রেই হয়েছে, মানে আমাদের সময়টা আমরা সত্যি আমরা এত সাকসেসফুলি গান গেয়েছি, এতগুলো গান আমাদের প্রচুর শো করেছে, এত শো করা উচিত হয়। আর আমি প্রথম থেকেই ভীষণ বেছে প্রথম থেকেই আমি ধর বিদেশ ট্যুর করে এলে আমি এখানে 1 সপ্তাহ 10 দিন আমি কোনো শোই করব না। কিন্তু এখানে আমি তোমাকে একটা প্রশ্ন করব, আমরা শেষের দিকেই আসছি, আর মিনিট 10 যেমন আমার এখন একটা চয়েস জয়লোপা এক্সপ্রেস, ওটা ভালো, দারুণ, ওটা একটা আমার চয়েস, ওটা একটা ভালো, মানে ওইটা একটা আমার অন্যরকম জায়গা, একটা দারুণ। জয়লোপা এক্সপ্রেস সম্বন্ধে একটু বলো না, লোকেরা জানুক। এটা কি কোনো, তোমরা কি আলাদা কোনো সাউন্ডস্কেপ ডিজাইন করছো, নাকি তুমি যে গানগুলো গাও সেই গানগুলো? এটা সম্পূর্ণ আলাদা সাউন্ডস্কেপ। আর এটা আগে হতে পারতো জয়লোপা, জয় সরকার যদি সঙ্গে প্রথম থেকে এরম ভাবে আমার সঙ্গে থাকতেন, তাহলে আমিও চুজি হতে পারতাম, আমিও এরম ভাবে থাকতে পারতাম, কিন্তু পাত্তা দেয়নি আমাকে কোন রকম ভাবে। এখন একটু দিচ্ছে, কিন্তু এখন দিচ্ছে কেন? তখন তুমি বেটার গাইছো নিশ্চয়ই, অত ভুলভাল মিউজিশিয়ানকে নিয়ে তো জয়লোপা করবে না। কি করবে, বিয়ে করে ফেলেছে, এখন ভালো হই খারাপ হই এখন তো আর ফেলতে পারছে না, খারাপ একটা সিঙ্গারকে নিয়েও এক্সপ্রেস চালাবে? হ্যাঁ, আমাকে নিয়ে এক্সপ্রেস চালানো যায়, তার মানে তুমি ভালো, আমাকে নিয়ে এক্সপ্রেস চালানো যায়। জানে আমি দুর্বল, 3টে অনুষ্ঠান পরপর হয়ে গেলেই বলে না ডেট নেই, 2 দিন 3 দিন আর অনুষ্ঠান নেবে না। আচ্ছা, এখানে আমি একটা জাস্ট খুব তাড়াতাড়ি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে, এটা আমি শুনে থাকি, আমার এই ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে খালি আমার প্রশ্ন তা না, আমার কাছে তোমাদের ব্যাপারে প্রশ্নও আসে, আলোচনা করি নানা রকম, যে মিউজিশিয়ানশিপ যেটা বলে, মানে তোমাদের গান বাজনা আপলিফ্ট করে ওরা, যাকে আমরা ভুল করে হ্যান্ডস বলি। এটা বলে রাখি বন্ধুরা, যে এই যে হ্যান্ডস যাদের বলেন, যাদের আমরা মিউজিশিয়ান বলি, আমিও একজন ওয়ান অফ দ্য হ্যান্ডস আর কি। তো ভালো সঙ্গত না হলে গান বাজনা কখনো ওখানে যায় না, এটা ভালো করে জেনে রাখুন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খুব খারাপ গান বাজনাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারে ভালো মিউজিশিয়ানসরা, আবার খুব ভালো গাইছে গান বাজনাটাকে এখান থেকে এখানে ফেলে দিতে পারে মিউজিশিয়ানসরা, তাহলে দয়া করে তাদের হ্যান্ডস বলবেন। কিন্তু সেটা হচ্ছে সঙ্গ এবং চয়েস। হ্যাঁ, তো তোমার মনে হচ্ছে না, আমার একটা ব্যান্ড করতে গিয়ে আমার ব্যান্ডের ক্ষেত্রে অনেক সময় মনে হয়েছে যে 5 জন বা 6 জন যেই হোক, সবাই তো সমান নয়, 5টা আঙুলের একজন একটু লম্বা একটু খাটো, কিন্তু ব্যান্ড তখনই হয় যখন সবার প্রচেষ্টাটা একসঙ্গে গিয়ে, এবং আমি মানে সব মিলে একটা জায়গায় দাঁড়ালো। মানে আমি কোন জায়গাটায় আজকে আমার গলাটা ঠিক নেই, কোন জায়গাটা একটু কিভাবে সেটাও সবাই বুঝবে। নিশ্চয়ই, এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং নিশ্চয়ই থাকতে হবে। এই যে বোঝাটা, আমি কিছু বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে দেখেছি, তাদের একটা ধারণা আছে, তোমাদের ক্ষেত্রে না, কিন্তু যে ওভারঅল সাউন্ডস্কেপ ভালো হবে কি করে, মিউজিশিয়ানরাই তো আপগ্রেড করছে না নিজেদের, তারা তো নিজেরা তো প্র্যাকটিসই করে না, তারা তো নিজেরা
কত আর এইভাবে চালাই, তাদের একটা পার্ট বলতে চাইলে খালি পার্টটাকে আমাকে কম্প্রোমাইজ করতে হয়। এই ঠেকাটা একটা নিতে বললাম, একটা ধর একটা গানের, তোমার একটা গানের মধ্যে, একটা ক্লাসিক্যাল গানের মধ্যে একটা জিনিস চাইলাম, হাতই চলে না, তো আমাকে তো কম্প্রোমাইজ হয়ে গেল। তো এই যে কম্প্রোমাইজ, এটা কি তোমাদের মনে হয় যে তোমরা কম্প্রোমাইজ করো অনেকখানি? কিছু কিছু ক্ষেত্রে কিছুদিন চেষ্টা করি, হয়তো ভাবি যে সে একটা জায়গা করবো। আমি নিজে যেমন ভীষণ আপগ্রেড থাকতে ভালোবাসি। আমাদের তো রোজ এক গান গাইতে হয়, এত বছর ধরে এক গান গাইছি, আমি যেমন 2-3টে গানের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে নিয়েছি। না করেছো মানে কি ওদের সুবিধা করার জন্য? না না না, তাহলে সবাই মিলে একঘেয়ে লাগে তো। লাগছে। এটা আমার ক্ষেত্রে আমার মিউজিশিয়ানরাই করে, বিশেষ করে প্রশান্ত দা ও প্রশান্ত দা সুদীপ্ত মিলে ঠিক করে। আচ্ছা অনেক তো এই M1টা তো অনেকদিন একরকম বাজালাম, তাহলে M1টা এটা রেখে M2টা বদলে ফেলি। আমার যেমন ওরা নিজেরাই করে, এবং আমি সবসময় ওদেরকে বলি তার মানে কি তুমি, তোমার মিউজিশিয়ানসটা এতই ভালো, এবং তুমি যাদের নাম বললে তারা প্রত্যেকে, আমি তাদের চিনি ব্যক্তিগতভাবে, তারা ফ্যান্টাস্টিক মিউজিশিয়ানস। আমি খালি তোমাদের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। তোমাদের মনে হয় না এই যে তোমরা যখন প্রোগ্রাম করতে যাও সবসময়? আমরাও তো ইম্প্রোভাইজ করি। একটা সাজবেলা আমি আজ 10 বছর আগে যেভাবে গাইতাম, এটা তো নেই রেকর্ডে। আমি একদিন গাইতে গিয়ে দেখলাম কোনো কারণে এটা লাগলো না গলায়। আমি দেখলাম তাহলে আরেকটা ইম্প্রোভাইজেশন ভেবে রাখা দরকার। যদি কোনোদিন গান গাইতে গাইতে মনে হয় আজকে আমার ওই নোটটা রিচ করবে না, তাহলে আমি অন্যভাবে। আমার কিছু গান এমন আছে যেটা কিছু চেঞ্জ করা যায়, যাও পাখি আমি কোনো চেঞ্জ করতে পারি। একটু যাও পাখি, একটু তোমার অহংকার আমি চেঞ্জ করবো কি? ওর যাও পাখি একটু এক করলে, ওর যাও পাখিটা শোনো, ওটা আমার ভীষণ ফেভারিট। এবং জয়কে ওই গানটার জন্য জয়ের সঙ্গে আমি থাকি। জয় ये पॉइंट नोट किया जाए। যাও পাখি যত দূর বুকেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি যাও তুমি উড়ে, যাও পাখি। আর জয় যা পাখি উড়ে জানা, ওই আমার জায়গা ওরকম, মানে কথাটা অনেকটা এই যাও পাখি গানটা, মানে আলাদা সেন্টিমেন্ট, কথার মানেও আলাদা, কিন্তু ওরকম যা পাখি উড়ে জানা আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে খোলা আকাশের নীল খামে মেঘ লিখেছে বেনামে উড়ো চিঠি, যা পাখি উড়ে জানা আজ হারাতে নেই মানা, তুই উড়ে। এটাও জয়ের সুর। আচ্ছা তুমি সঞ্জয়ের লেখা, তুমি একটা শ্রীজাতর সুরে একটা গান করেছিলে, ওই গানটা, একটা গান তুমি বোধহয়, আর কি কোথাও তোমার সাথে দেখা আমার হতো, গালিব সাহেবের শেরকে বাংলা করে। এটা না, তুমি একটা বোধহয় এতে আমাদের সৌরভের দাদাগিরিতে একটা গেয়েছিলে। ও বলতে পারো প্রেম নয় বেশ কাঙাল পনাই হলো, আমার কাঙাল পনায় তোমার নাম রোশনাই হলো, বলতে পারো প্রেম নয় বেশ কাঙাল পনাই হলো, আমরা যারা কাছের মানুষ শত্রু তো নই কেউ, দূরের লোকের সঙ্গে না হয় ভালোবাসাই হলো, দূরের লোকের সঙ্গে না হয় ভালোবাসাই হলো, আমার কাঙাল পনায় তোমার নাম রোশনাই হলো, বলতে পারো প্রেম নয় বেশ কাঙাল পনাই
তাই হলো। আজিও পূর্ব লেখা, কি? খুব সুন্দর। আর সৃজা তো নিজে সুর করেছে, এটা হ্যাঁ, ভাবতে ও, পারি না, না। এটা সৃজাত বলেই সম্ভব হয়েছে। হ্যাঁ সেটাই ওরা সেটাই একটা করে। তো কোন করে- বাড়ির হ্যাঁ, এ, এবং পুরো গান Exactly বাজনা so. সৃজাত তো কিছু একেবারে। কিছু কাজ যেগুলো ওইটা না জানলে এই লেখাটাও হবে লিখতে না। পারবে না। হ্যাঁ, আমি তো ছোটবেলায় জানতাম যে ও গানই করবে, কারণ শিলাদি এবং আমি যেহেতু একটা সময় খুব হুম, মানুষদের হুম। সাথে বাজাতাম, এবং ওদের মানুষদের জন্মদিনে হোল নাইট প্রোগ্রাম হতো, তখন সৃজা তো অনেক ছোট, কি গান গাইতো, আমি বললাম, তো গানই গাইবে, কখন যে কবি হয়ে গেল তলে তলে। বড্ড ভালো লেখে, বড্ড হ্যাঁ, ভালো লেখে। বড্ড বুঝে লেখে, এটা নিয়ে তো এক অনেক একটা লাইন মানে চাবুক। বড়। আচ্ছা, এরকম একটা শোনা গেছিল একটা সময় যে তোমার পরে তো এসছে কিছু বছর দশেক বোধ, বছর 8-10 হ্যাঁ। হ্যাঁ। তো ও সিনে এলো মানে লোপার বাজার গেল। এটা তোমার কানে এরকম কিছু এসছে? অবশ্যই এসছে, হুম। এসেছে। কিন্তু আমাকে না আজকের সুমন এইটা দাস- সব থেকে বেশি জবাব বলো, আমি তুমি একসাথে বসে আছি। হ্যাঁ, এটা সারা জীবন বসে থাকবে। শি ইজ কনফিডেন্ট, আর সবচেয়ে বড় তুমিও কনফিডেন্ট। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, এটা অনেকে বলেছিলেন, এবার মানে অদ্ভুত, গান বাজনাটা তো বাজার নয়। আবার যদি বাজার ধরি, আমাকে সুমন দা একটা কথা বলেছিলেন যে লোপা, আমরা হচ্ছি প্রোডাক্ট বাজারে নানান রকম, কিছুতেই এক গান বেশি দিন ধরে লোকে না, শুনবে না। হবে না। তুই থাকবি, তোর পাশে আর একজন থাকবে, তোর পরের বছর তাকে ডাকবে, তারপরের বছর ওকে ডাকবে, তারপরের বছর আবার একে ঘুরে ডাকবে, আসবে। আবার ঘুরে তুই যদি তোর জায়গায় থাকতে পারিস, তখন ভাববে আবার লোপামুদ্রাকে শুনি, হুম। এবং ততদিনে তোকে কিন্তু তোর জায়গাটা Upgrade রেখে করতে রাখতে, হবে। আপগ্রেড করতে হবে, ওই জায়গাটায় থাকতে আর হবে। তাছাড়া নতুন কেউ না এলে না, ধরো একটা অর্গানাইজেশন এবছর আমাকে ডাকছে, আর কেউ নেই, থাকে পরের না। বছর আমাকে ডাকছে, তারপরে আরো কেউ ডাকছে, তার আমি পুরোনো কত ব্যাগ্যে হয়ে যাবো। তো অনেক আর্টিস্ট এটা থাকা খুব উচিত প্রয়োজন। ইন্ডাস্ট্রিতে, অনেক এটা আর্টিস্ট থাকা আমি উচিত। আর একটা কথাও বলছি, বলো। এটা সবাই মানে কিভাবে কে নেবে আমি জানি না। এখনকার ছেলেগুলো, frankly. আমি ফ্র্যাঙ্কলি কথা বলি, আর এখন এসে আর লুকোচাপা করে কি লাভ আমার। সেটা হচ্ছে, এটা তুমি যে বললে প্রথমেই যে নেক্সট জেনারেশনের জন্য কথা বলা, এইটা একটা মারাত্মক জায়গায় এসে গেছে যে এখন প্রচুর ভালো ছেলে মেয়েরা গান বাজনা করে, কোনো মানে পরিসীমাহীন সংখ্যায় তারা ভালো গান বাজনা করে, কিন্তু মুশকিল হচ্ছে ওই 30-40টা গানের মধ্যে সবাই ঘুরছে। নতুন এইটা কিছু একটা হচ্ছে না। অসম্ভব ক্ষতিকর জায়গা। এবং বাংলা গানের তো একটা আলাদা জায়গা আছে, বাংলা গান শুধু বলবো না, গান বাজনা আছে বলবে না, ছিল বলবে? আছে, আচ্ছা, যদি কারণ থেকে আমরা থাকে- এখনো আছি। না, তোমরা আছো, কিন্তু তোমাদের গান বাজনা তো, তোমরা যে সময় তোমাদের গান বাজনা নিয়ে আজকে লোপা হয়েছে, হুম। তুমি আমাকে লাস্ট 5 বছরে বলো তো যে তোমার এমন একটা গান যে একবার বেশ হাজার হাজার লোকের কাছে পৌঁছেছে। না পৌঁছে- না, পৌঁছেনি, তার এখন মানে সিনারিওটা তার চেঞ্জ মানে কি হয়েছে। তোমাদের সেই পুরনো গান নিয়েই পুজো হচ্ছে? হ্যাঁ, আর আমাদের এটা তো অ্যালার্মিং সিচুয়েশন। জায়গা- আমাদেরই গাওয়া পুরনো গান নিয়ে পুজো হচ্ছে, কিন্তু আমরা অন্যের গান গাইছি না। কিন্তু তোমরা গাইছো না। আমি সেই লোপাদি, সেই যা পাখি বেনি মাধব গাইছে, আমিও সাঁঝবেলা বৃষ্টি পায়ে পায়ে গাইছি। না, অন্যের কারো গান গাইতে হচ্ছে না। চেঞ্জটা আর একটা দিকে ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা যে গানগুলো গিয়েছিলাম সেটা নন ফিল্মের সময়, 90sটা পুরো। এখন আবার ফিল্মের জায়গাটা ঘুরে এসেছে। আমাদের সময় একটা জায়গা ছিল, যখন বিশেষ করে তাও ওরা যখন এসেছে তখন এফএম শুরু হয়েছে। আমি যখন তখন তো শুরু করেছি সেটাও তখন ছিল না। এফএম ও ছিল না। না, হ্যাঁ, তখন আরো অনেক টাফ ছিল, কিন্তু আরো অনেক ইজিয়ার, তখন শ্রোতারা আরো সিরিয়াস ছিল। এখন তোমাদের মনে হয় শ্রোতা মান পড়ে গেছে, হ্যাঁ? মানের এরকম করে শুনছে, বুঝতে আপনি না, নিজেই বললেন, কনসেন্ট্রেশন কমে গেছে। শুনছে না। কনসেন্ট্রেশন কমে গেছে। আর ওই যে ধৈর্য ওই কমে যে গেছে। ছোট জিনিসটা হাতের কাছে হ্যাঁ। এসেছে না, মানুষের 30 সেকেন্ডের বেশি লোকের আর ধৈর্য থাকে না। আর ধৈর্যটা মানুষ 30 তো সেকেন্ডে লিমিটেড হয়ে খারাপের দিকে বেশি দৌড়োয়। ভালোটা করতে গেলে অনেক খাটতে হয়। অনেকটা। একটা ক্লাসিক্যাল মিউজিক শুনতে গেলে করতে তাকে জানতে হয়, তাকে বুঝতে হয়। না, ক্লাসিক্যাল যদি নাও শুনে, আমি কথা হ্যাঁ। বলছি, ভালো গান বাজনা, মানে এই জায়গাটায় এসে আমাদের বোধহয় আড্ডা শেষ করতে হবে। সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে যদি এই অবস্থা হয়, তাহলে ফার্স্ট অফ অল তুমি বলছো যে কি বলবো, এমনি আধুনিক যে বাংলা গান তোমরা গেয়েছো, যেটা নন ফিল্ম বাংলা গান, সেটা তখন তোমাদের পরিচিতি সেই সব গানের হ্যাঁ। গান ধরি। তোমার তো আছে, তোমার দেবুসুরের গান আমার খুব ভালো লাগে, তোমারও হয়তো আছে, কিন্তু তুমি এখন বলছো যে
সেই গানটা অনেক পেছনে চলে গেছে, কিন্তু না ফিল্মের আমার গানটা অনেক এগিয়ে এসেছে। ও ফিল্মে যতটা না গান গাওয়া উচিত ছিল অতটা গায়নি। আমি ফিল্মে আমার ফিল্মে হয়তো গান গাওয়াই উচিত হয়নি, উচিত না তার কারণ হয়নি বলছো? কারণ আমার খালি একটা যে জায়গা- সিচুয়েশন এরকম গান ডিমান্ড করেছে সেখানে হ্যাঁ, গিয়েছো। সেখানে গিয়েছি। যেমন আমার লাস্ট যেটা হিট, অনেক গানই গিয়েছি, সেটা ক্লিক করেনি, ভালো লাগেনি, লোকের সিনেমা চলেনি বা গান ভালো লাগেনি। কিন্তু আমার মতে তোর মতন কেউ নেই আমার সুপার ডুপার হিট গান। তারপরেও আমি ওই রকম কোনো ছবিতে আমাকে কেউ গান গাইতে ডাকেনি। তার এই যে ডাকিনি বলছে, এই আমাদের- জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার এটা খুব মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, তোমাদের কথা আমি শুনবো, আমার মনে হয় যে আমারও তো বয়স হলো রাত বিরেতে কাশি, তো সুতরাং হলো তো সব দেখতে দেখতে এলাম। এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গান আজকে যে মানে দাঁড়িয়েছে, কি হিট হচ্ছে, আই এম নট কনসার্ন অ্যাবাউট হিট, আমি হিট ব্যাপারটা বুঝি না। হিটেরও অনেক কিন্তু ওই আছে। মানে বিদ্যাসাগর সেতুর এদিকে একটা হিট হয়, আর একটা বিদ্যাসাগর সেতুর ওদিকে হিট হয়। আমি এই হিটের ডেফিনেশনটা আমার কাছে একদম পরিষ্কার নয়। আমার মন কেমনের জন্মদিন আমার কাছে হিট, কিন্তু আমি অনেক লোকের কাছে আজ বর্ধমান বীরভূম আমরা বাজাই, কিন্তু সেখানে আমি জিজ্ঞেস করেছি যে রণর ওই গানটা, রণজয়ের, আমার ওর কম্পোজিশন ভালো লাগে, আর এই গানটা ভালো গান, তোমরা নিশ্চয়ই তোমার দুজন তো জানো এই গানটা, কিন্তু তারা অতটা জানে না। আমার কথা হচ্ছে যে তার মানে কি, মানে এই যে মানে আপগ্রেডেশন খালি আর্টিস্টরাই করে যাবে, মিউজিশিয়ানরা করে যাবে, কিন্তু আজকে শ্রোতা না, আমি সিনেমার গান যদি বলো, আজকে তুমি আমাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে ডিরেক্টরদের মিউজিক্যালি আপগ্রেড হওয়া উচিত, ফিল্ম ডিরেক্টরদের আজকে আপগ্রেড হওয়া উচিত, ফিল্ম প্রডিউসারদের মিউজিক্যালি আপগ্রেড হওয়া উচিত। কারণ তাদের বোঝা উচিত যে আমাদের আজকে বাংলা সিনেমার কিন্তু গানের একটা ভীষণ ঐতিহ্য ছিল। আমি বলছি না গাছের তলায় তুমি যে আমার গাইতে হবে, এটা নয়, তাছাড়াও কিন্তু ভালো ভালো গানও অনেক, না গান, তুমি লাস্ট 5 বছরের গান বলো, সব নাচের গান, ছবির গানও তো হিট নয়, কিন্তু আমি বলছি এখানে দু একটা গান হিট। হ্যাঁ, এই দু একটা গান। আর একটা কথা বলি, মিউজিক ডিরেক্টরদেরও তো সেই জায়গাটা নেই যে তারা ডিকটেট করবে যে আমার এটা চাই। সেদিন চৈত্র মাসে সুমনদা সুর করেছিলেন প্রভাত রায়ের, সেদিন চৈত্র মাস বলেছিলেন আমার স্বাগতা লক্ষ্মী, লোপামুদ্রা মিত্র, নচিকেতা চক্রবর্তীকে চাই। সেটার জন্য উনি লড়াই করেছিলেন। সেটা না হলে আমি কাজ করব না। এখন তো ডিরেক্টররা ডমিনেট করেন, যে মিউজিক ডিরেক্টরদের ডমিনেশন নেই, ডিরেক্টররা বলে আমার ছবিতে, ডিরেক্টরের নামই থাকে না সিনেমার, আমার ছবিতে এরা গাইবে। না কিন্তু ভালো কি মন্দ কি, এবার তুমি ভালো গান যদি বলো লাস্ট 5 বছর, আমি হয়তো একটা এই ব্যাপারে একটু ব্যাকডেটেড হতে পারি, আমি যদি ব্যাকডেটেড হই তোমরা বলবে যে শুভেন্দা তুমি ব্যাকডেটেড। ভালো যে গান, হিট গান, আমি হিটে বলছি, ভালো গান অনেক আমি শুনি, সেগুলো লোকের কাছে পৌঁছায় না। আমি বহুরূপী সিনেমার আমি দেখতে গেছি, আমার সবচেয়ে ভালো গানটা লেগেছে অনুপমের ইয়ামানের উপরে বেস করা যে শেয়ার গানটা, লোকের কাছে পৌঁছলো কি দুটো নাচের গান দরকার আছে, সে নাচের গানগুলো পৌঁছলো। কিন্তু আমার কথা হচ্ছে নাচতে নাচতে মানুষ ক্লান্ত হতে পারে। শুধু নাচের গান পৌঁছলো না, নাচের গান পৌঁছে দেওয়া হলো, ভালো গান মানে আমরা যদি কোনো ভালো গানও করি, আমরা প্রমোশনটা আমরা করব কি করে? তোমরা না যেভাবে প্রডিউসার, তাই তো বলছি নিজেরা না তোমরা না, আমি বাংলা সিনেমার কথা, যদি তারা মনে করে সিনেমার গানের কথাটাই আমি আলোচনা করছি। আমার একটা বিশ্বাস, জানো তো, যে প্রমোশন না করলেও কিছু কিছু গান আছে না, সেটা মানে আমাদের জানলা কোথায় প্রমোশন হয়েছে গো, গিয়ে গিয়ে করেছি। হ্যাঁ, সেটা এই সুযোগটা তো এখন নেই। মানে এখনকার ছেলে মেয়েরা না স্টেজে নতুন গান গাইছে, গাওয়ার সাহস করবে, সেইটাই তাদের রেকর্ড করছে। আচ্ছা, আরেকটা খুব ভ্যালিড পয়েন্ট, বলো, নতুন গান রেকর্ড করছে প্রচুর এখনকার ছেলেমেয়েরা, বছরে হয়তো করেই যাচ্ছে। আর এখনকার সবাই স্টেজে, এখনকার সবাই নিজে লিখতে পারে, নিজে সুর করতে, এটা তো দারুণ গুণ। কিন্তু স্টেজে দাঁড়িয়ে সেই কিশোর কুমার, লতা মঙ্গেশকর সেই গান গাইছে, 1 নম্বর কথা। 2 নম্বর, কিন্তু এরকম আমি তোমায় ইন্টারাপ্ট করছি, এরকম অনেকে আমার কাছেও আসে, আমি তাদের এই প্রশ্নটাই করি, তোরা এটা করিস না কেন? দম নেই না, দম নেই এই কারণেই দম নেই, তোমাদের কথা বলে আমি, ওরা তো পারছে না, তোমরা পেরেছিলে বিকজ একটা সাপোর্ট সিস্টেম ছিল এখানে। তোমার এই জায়গাটা বলতেই হবে,
তোমাকে আজকে লোকে চিনেছে কিন্তু ওই এফএমটার জন্য, তার নচির গান এরকম ভাবে পৌঁছতো না, জয়ের গান সাপোর্ট পৌঁছতো না। সিস্টেম সবচেয়ে বড় কথা, সাপোর্ট সিস্টেমটা চলে গেছে তো। না আমরা হ্যাঁ সেটা তো ছিলই, আমরা অনেক লোভও সংবরণ করতে পেরেছি। লোপাদি যখন প্রথম সমীর কাকার গান গাইতেন তখন অত সমীর কাকার গান পপুলার ছিল, কিন্তু লোপাদি বুক ঠুকে গিয়েছেন আমি ওটা গাইবো। কিন্তু আমার কাছে অফার এসছে উনি লতা মঙ্গেশকর আশা ভোসলের গান গাইবেন, তো আমি প্রোগ্রাম ছেড়ে দিয়েছি। তখন আমার খুব খারাপ অবস্থা, আমার তখন 5,000 টাকা ঘরে ঢুকলেও ভালো হয়। আমি তখন হাওড়া সল্ট লেকে বাসে করে করে ট্রেনে করে করে টিউশনি করতে যাই, তখন আমি প্রোগ্রাম ছেড়ে দিয়েছি লতা মঙ্গেশকরের গান গাইবো না বলে। এই সংযোগটা তো দরকার, কিন্তু ব্যাপার হচ্ছে মাটি কামড়ে পড়ে থাকতে হবে না, কিন্তু তখন আমাদের প্রমোট করেছে তোর গানগুলোকে একটা এফএম এ। এই ঘটনা ঘটেছে না, এই ঘটনা ঘটেছে পয়সা খরচা করে রেকর্ড করে দিয়েছে, সিম্ফনির এখানে পয়সা খরচা করে রেকর্ড করেছে, বাজিয়েছে, মেলোডির বাইরে বাজছে, সিম্ফনির বাইরে আমরা বাজছে। কখনো ভেবেছি যে আমার নিজের গানকে নিজেকে প্রমোট করতে হবে? না না, ওই জন্য আমার ওনার সঙ্গে কথা হচ্ছে, আমি কোনোদিন করিও নি। কিন্তু না তাহলে দাঁড়িয়ে অথচ এখন পুরোনো গান প্রমোট করার কিন্তু জায়গা রয়েছে। মানে আমি কারো কোনো কিছুর বিরুদ্ধে নই, কিন্তু আজকে যে রিয়েলিটি শো গুলো হয় সেগুলো পুরোনো গানকেই প্রমোট করা হয়। তোমরা রিয়েলিটির সাথে জাজমেন্টে যাও, তোমরা বলো না যে নতুন গান করতে হবে না, তোমাদের কথাও শুনবে না, আমাকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ নেবেন না। তার মানে কি? তার মানে যদি এবং আমাদের সবার যদি মনের মধ্যে ভয় থেকে যাই বাচ্চা গেলাম, তার মানে তোমরা বকলমে কিন্তু সবাই ইনসিকিউর, একদম তোমরা মানুষ, এটা তোমরা ইনসিকিউর। আমি ইনসিকিউর, মারাত্মক ইনসিকিউর। এখন খানিকটা সাহস হয়েছে, এখন আমার মনে হয় আমার ওই জিনিসটা হ্যাঁ ওর নেই এটা। আমার যদি ইনসিকিউরিটি না থাকতো, আমি কেমন ভাবে বাঁচবো, কেমন ভাবে আমার বাকিটা দিন যাবে, কি করব, আমি তাহলে প্রথা করতাম না। আমার না সম্ভব নেই আমার এটা। আমাকে রূপঙ্কর বলেছিলেন যে কোভিড এর সময়, যে তোমার কিছু মনে হচ্ছে না? না কোভিড তো চিরকাল থাকবে না, এই মন সবার এই স্ট্যাগনেশন থাকতেই পারে না। এইটা জয় 2-3 বছর কেটে যায়, রেয়াজ করো, নিজেকে আপগ্রেড করে নাও। 2-3 বছর আমাকে বাঁচিয়ে দিয়েছে, গলা হচ্ছে না। তোমার একটা প্রথা আছে, ওর প্রথা অসম্ভব ভালো একটা দারুণ। এই যে আমি প্রথার শাড়ি পরেছে, প্রথা সম্বন্ধে জাস্ট এক দু লাইন বলে দাও। প্রথা সম্পর্কে বলার কিছু নেই, প্রথা আমার একটা প্যাশন। মানে আমি ভেবেছিলাম 10 বছর আগে, মূলত গার্মেন্ট, হ্যাঁ শাড়ি, আমি তো শাড়ি পরতে ভালোবাসি, যদিও আজকে শাড়ি তোমার বরকে দেখি তো ভালো ভালো শার্ট পরে, শাড়ি শার্ট কুর্তি। আমি বলতে পারি প্রথা সম্পর্কে, আমার প্রথা সম্পর্কে ও বলবে বেশি। দারুণ দারুণ শাড়ি, খুব ডেজিগনেটেড একটা বুটিক, আর খুব বুটিক, প্রথা ইটস আ বুটিক এন্ড খুব আর্টিস্টিক, রূপোর গয়না, বাহ, ভালো ভালো শাড়ি, যেটা আমি পছন্দ করি আমার মতো দারুণ। আর খুব এটা তো অনেক সময় তোমার নিয়ে নেয়, ম্যাটি লুক। যতটা সময় দিতে পারলে প্রথার আরো ভালো হতো, ততটা সময় আমি দিতে পারি না, কারণ আমার প্রায়োরিটি, হ্যাঁ আমার প্রায়োরিটি গান বাজনা দিতে হবে। তারপরে তো সহজ পরব একটা অসম্ভব ফেস্টিভ্যাল করি, একটা মিউজিক ফেস্টিভ্যাল মোস্টলি অন ফোক এন্ড সোল। কথা দাঁড়া, আমার জাস্ট মনে হলো, দেখো আমরা কিন্তু শুধু পুজোতেই গান বের করতাম, 6টা হোক 8টা হোক, আর এখন ছেলেমেয়েরা সারা প্রতি মাসে পারলে একটা করে, এত গান করলে কি করে একটা ভালো গান চোখে পড়বে? কন্টেন্ট না দিলে তো মুশকিল আছে, কন্টেন্ট চাইতো তো চ্যানেলে। আমার তো ওই জন্য আমার মানে কিছুই হচ্ছে না, কিছু করে উঠতে পারছি না। না না আমার ওই ইউটিউব চ্যানেল পড়ি বলেছে যে তোমার যে কারণে তোমার প্রথা, যে কারণে তোমার সহজ পরব, যে কারণে তুমি এত কিছু করে বাড়াও, তার মূল কারণ হচ্ছে লোপামুদ্রা মিত্র। সে কিন্তু গান করে, এটা মাথায় রেখো। ভুলে যাও, আমি মাঝে মাঝে ভুলে যাই। সুইট সুইট বাচ্চা। আমি মানে সবকিছুর কথা মাথায় রেখে একটাই বলবো, আমি নিশ্চয়ই দাদাও একমত হবেন, তুমিও একমত হবে, আসলে না গান বাজনাটা এমন একটা জিনিস, তুমি যদি ঠিক করে বেঁধাতে পারো, এখানে কোথায় বন জঙ্গল থেকে লোকে তোমাকে ঠিক খুঁজে নেবে। এখনো এটা মনে করো, কন্টেন্ট লাগবে না, প্রত্যেক মাসে একটা করে গান বের করতে হবে না, ইউটিউব চ্যানেল পড়ে থাক, নাহলে আমরা কোথায় ভেসে যেতাম আজকে। আমি তো নিজে ডিকটেট করতে পারি এখন, মানে আপনাদের সকলের অনুমতি নিয়ে, যে আমি এই প্রোগ্রামটা করবো, এই প্রোগ্রামটা করবো না, পরপর 2 দিন অনুষ্ঠান করেছি, আমি 3 দিন এখন বসে থাকবো, রেস্ট নেবো। আমার আবার দারুণ লাগে, আজ এখানে কাল ওখানে পরশু, সেটা আলাদা থাকতেই পারে, কিন্তু কোথাও তো একটা বেঁধে তোমার গানটা, ওই বেঁধাতে পারলেই হবে, এবং তার জন্য একটা মনন দরকার। ছটপট 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 করলে সেটা হয় না। না, কিছু কিছু জিনিস আছে, সেটার জন্য একটা অন্য সাহস। হ্যাঁ,
যতই চারিদিকে ইয়ে করি, কেউ না কেউ তো একটাকে ঘুরিয়েছে জায়গা। হ্যাঁ আজকে তো অনুপম সিনেমার জায়গাটাকে ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এটা তো নিশ্চয়ই। মানতে হবে। Of course, of আজকে course. সুমনদা ভালো গান, ভালো গান। সুমনদাকে দেখে দিয়েছিলেন নচিকেতার মতো। আমরা করে। প্রথম জানলাম যে আজকে জি- বম্বে ফিল্মে অরিজিৎ নতুন ভালো গান কিভাবে নিয়ে এলো? বাংলা গান যে এই দাঁড়িয়ে কথাটা দাঁড়িয়ে আমি গিটার নিয়ে পাওয়া যায়, ওই লেভেলে, ওই লেভেলে। সুমনদা, নচিদা, তারপরে লোপাদি, আমরা দেখলাম তো আর দাঁড়িয়ে গাইবো, হুম। দাঁড়িয়ে মাইক নিয়ে গাইবো। আমি অবশ্য কমফোর্টেবল ফিল করি যখন ও হাতে হারমোনিয়ামটি নিয়ে। আমি ওর হারমোনিয়াম বাজানোটা আমি মিস করি। হারমোনিয়াম বাজানোর ভীষণ ওনার তো অন্য একটা জনরাও ওর আছে। ফটোটা আমাকে বেশি অ্যাপিল করে অ্যাজ আ সিঙ্গার। আমি আবারও বলছি যে নচিকে এখনো কাল্টিভেট আমার জীবনের একটাই দুঃখ, জানিস তো? নচিকে যদি নচিকেতাকে কেউ- সবচেয়ে ভালোবাসি, কিন্তু লোকটা বুঝলো না যে আমি তাকে ভালোবাসি। জয় বোঝে সরকার বোঝে 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 না। কে? এনজয় সরকার? না না, না না, নচিদা নচিকেতা ও আমি খুব ভালোবাসি। বোঝে বোঝে বোঝে। বোঝে। নচি ভাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনা কি বলছে দেখো লোপা। তোমাকেও ভালোবাসে, তুমি বুঝলে না ওকে, বোঝার চেষ্টা করো। যাই হোক, তোমাদের দুজনের সাথে আড্ডা মেরে দারুণ ভালো লাগলো, কিন্তু আরো চললে সত্যি, ভালো শেষ লাগতো। হয় না। আমাদের আড্ডা শেষ হয়, গান বাজনার আড্ডা শেষ হয়। হ্যাঁ, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। লাস্টে একটা একসাথে কিছু হবে নাকি? একটা যে কোনো গান, ও রবি যেটা- ঠাকুর বা হোয়াটএভার। না, রবি তুই ঠাকুর যেটা গাইবি, আমি তো, তুই গা না, তুই তো সুর। এক 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 গান কি, তুই তানপুরা এক গান কি গাইবো? একটা। না না, তুই আমাদের জানলাটা গায়, আমি ওটা শুনি। ও, ওটা একটা নচিদার একটা গান ও গায়, এখনো রেকর্ড করেনি। না না, আমি চাইছি একসাথে গিয়ে শেষ তো আমি আমিও মানে হুম করবো। কর। আমাদের জানলার ফাঁক দিয়ে দেখা যায় হলুদ টিপের মতো এক ফালি চাঁদ, সে চাঁদ কত সুন্দর, শত তার প্রতিরূপ ফাঁকি দেয় অবিরাম নাগরিক ফাঁদ। আমারও ছিল চাঁদ বুকের মাঝেতে, সে চাঁদ সজ্জার ছিল সুখেতে, জানি না কি কারণ সে চাঁদের অবসাদ। আমাদের জানলার ফাঁক দিয়ে দেখা যায় হলুদ টিপের মতো এক ফালি চাঁদ। দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। ভালো থাক। চলো। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় বলছি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত লোক আমার নতুন যে পডকাস্ট চ্যানেল ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন দেখছেন এবং আশা করি দেখবেনও। প্রায় 2 লক্ষের বেশি লোক অলরেডি এটা দেখে ফেলেছে এবং সেটা খালি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আরেকটা দারুণ খবর, সেটা হচ্ছে আগামী অগস্ট 16 স্যাটারডেতে কলকাতার নজরুল মঞ্চে একটা হিস্টোরিক ইভেন্ট হতে চলেছে। হিস্টোরিক, আমার জীবনে হিস্টোরিক, কেননা কিছু আমার প্রিয় বন্ধুবান্ধব, ভাই বোন, এক্সেলেন্ট সিঙ্গার্স, অ্যামেজিং মিউজিশিয়ানস, তারা সব জড়ো হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে। আমার ফিউশন ওয়ার্ল্ড মিউজিকের যে জার্নি 40 বছর, সেটা তারা সেলিব্রেট করবে। আর এই পুরো প্রোগ্রামটা প্ল্যান করছে আলগাস ইভেন্টস, দেবাশিস, আমার প্রিয় ভাই। টিকিটস অলরেডি বেরিয়ে গেছে বুক মাই শোতে। আপনারা সবাই টিকিট সংগ্রহ করুন, কেননা অলরেডি 50% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো টিকিটের লিঙ্ক এর সাথে পাবেন, আমার ভিডিওর সাথে পাবেন। কিপ শেয়ারিং, কিপ লাভিং, স্প্রেড গুড মিউজিক। জয় হোক।